যে ট্যাক্সে যে চ্যাপ্টারটা স্টার্ট করবো সেই চ্যাপ্টারের নাম রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। কি বললাম বুঝতে পারলি? চ্যাপ্টারের নাম রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। এই চ্যাপ্টারটা এক্সামে 5 মার্কস আসবে, ঠিক আছে? এই এক্সামে 5 মার্কসের কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? অঙ্কই আসে, 5 মার্কসের অঙ্ক আসে। আর ট্যাক্সের অঙ্কগুলো কেমন হয়, ট্যাক্সের অঙ্কগুলো কেমন হয়, আর একটা কথা বলি তোরা যদি কেউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করিস, ঠিক আছে, কোনো স্টুডেন্ট যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হয়, তাহলে সেই চ্যাপ্টারটা পুরো পড়ে এসছে, ঠিক আছে? ওই জিনিসই আছে, নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু শেখালো। ক্লাস 11-এ তোরা যা শিখেছিস সেখানে তাই শিখ, নতুন কিচ্ছু নেই, পুরো সেম টু সেম, জাস্ট শিখতে হবে তোকে। তবে ট্যাক্সের ব্যাপারগুলো কি হয়, ট্যাক্স তো পুরো ল, ট্যাক্স ল বলা হয়। তুই ল যত ভালো করে জানতে পারবি, ট্যাক্সের অঙ্ক তত ভালো করে করতে পারবি। আর ল যদি ভালো করে না জানিস তাহলে ট্যাক্সের অঙ্ক পুরো ভুলোই, ঠিক আছে? তারপর লটা জানতে মানে থিওরিটিক্যাল কনসেপ্ট পুরো ভালো করে জানতে হবে। আগে তো অঙ্ক করাতে পারবো না, আগে থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো দেখ, চ্যাপ্টারের নাম যেটা বললাম রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স, সবাইকে পিডিএফ পাঠিয়ে কিন্তু পিডিএফ দেখ, বই দু একদিনের মধ্যে পেয়ে যাবে, পিডিএফটা দেখ সবাই, আমি এখানে বলছি, দেখতে হবে, ঠিক আছে? কি বলছি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স, প্রথমে কি লেখা আছে দেখ, সেকশন 5, পুরো প্রতিটা লাইন ধরে ধরে মানে বলবো, সেকশন 5। আর ইনকাম ট্যাক্সে তো সেকশনটা খুব ভাইটাল রোল প্লে করে, জানিস, ধারা। সেকশন 5, এই সেকশনে কি বলা আছে, বলছে লাইবিলিটি টু পে ইনকাম ট্যাক্স ডিপেন্ডস অন নেচার অফ ইনকাম। সাপোজ ধর আমি একজন পার্সন, মানে আমি একজন ইন্ডিভিজুয়াল, তাহলে আমি ইন্ডিভিজুয়াল, তা আমি তো ইনকাম করছি, তা আমি ইনকাম করলে আমাকে তো ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তো জানতে হবে লাইবিলিটি টু পে ইনকাম ট্যাক্স ডিপেন্ড অন নেচার অফ ইনকাম, আমার ইনকাম কি ধরনের, আমার ইনকামের উপর ডিপেন্ড হবে ট্যাক্স, কি ধরনের ইনকাম। কি বললাম বুঝতে পারলি? তো এখানে লিখেছে লাইবিলিটি টু পে ইনকাম ট্যাক্স, অর্থাৎ আমি একজন পার্সন, আমি একজন ইন্ডিভিজুয়াল, তাহলে আমার তো একটা ইনকাম ট্যাক্স দিতে হবে, তার জন্য জানতে হবে আমি কি ধরনের ইনকাম করছি। তাই বলছে লাইবিলিটি টু পে ইনকাম ট্যাক্স ডিপেন্ড অন নেচার অফ ইনকাম, নেচার অফ ইনকামের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করবে? নেচার অফ ইনকামের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো লাইনটা খুব ভাইটাল লাইন ছিল। নেক্সট বলছে ইনসিডেন্স অফ ট্যাক্স। এবার বুঝবো ইনসিডেন্স অফ ট্যাক্স এটা কিসের উপর ডিপেন্ড করে। ইনসিডেন্স অফ ট্যাক্স ডিপেন্ড করে নেচার অফ ইনকামের উপর। ইনসিডেন্স অফ ট্যাক্স এটাও পুরো ক্লাস 11-এ পড়ে এসেছিস, চ্যাপ্টার নাম কি ছিল, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এন্ড ইনসিডেন্স অফ ট্যাক্স, ক্লাস 12-এ পড়ে 11-এ পড়ে এসেছিস। তো বলছে ইনসিডেন্স অফ ট্যাক্স ডিপেন্ড করে কিসের উপর, নাম্বার 1 নেচার অফ ইনকাম, কি ধরনের ইনকাম তার উপর ডিপেন্ড করবে, আর নাম্বার 2 রেসিডেন্সিয়াল। তাহলে বুঝতে পারলি তো কি বলতে চাইছি? বলছে ইনসিডেন্স অফ ট্যাক্স কিসের উপর ডিপেন্ড করে, ফার্স্ট অফ অল তো নেচার অফ ইনকামের উপর ডিপেন্ড করে, এন্ড দেন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এবার বলছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কত নম্বর সেকশনে বলা আছে, 6 নম্বর সেকশনে বলা আছে। তাহলে কটা সেকশন আলোচনা করলাম, একটা বললাম সেকশন 5, এবার বললাম সেকশন 6, ঠিক আছে? তাহলে বোঝা গেল। তা আমাকে যদি মানে আমাকে কখনোই থিওরি জিজ্ঞাসা করবে না, জাস্ট অঙ্ক করার জন্য হেল্প করবে থিওরিটা। তো ইনসিডেন্স অফ ট্যাক্স কিসের উপর ডিপেন্ড করবে, প্রথম হচ্ছে নেচার অফ ইনকাম, আর একটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ঠিক আছে? এবার নেচার অফ ইনকাম প্রশ্ন উঠে, স্যার ইনকাম ইনকাম ক রকমের হয়, ইনকাম দু রকমের, ইনকাম দু রকমের, একটা ইন্ডিয়ান ইনকাম আর একটা ফরেন ইনকাম। আমি তো এই ঘরে বসে এখন পড়াচ্ছি, এটা কিন্তু ইন্ডিয়ান ইনকাম করছি, বুঝতে পারলি তো? এবার আমি ফরেন থেকে যে কোনো টাকা কামাই সেটা আমি ফরেন সব বলবো, ইন্ডিয়ান ইনকাম কোনটা, ফরেন ইনকাম কোনটা, সব জানতে পারবি। আর এগুলো তো তোরা তো 11 পড়েই এসেছিস, জানিস সব, ঠিক আছে? তো নেচার অফ ইনকাম দু রকমের হয়, একটা ইন্ডিয়ান ইনকাম হয়, একটা ফরেন ইনকাম হয়, একটা ইন্ডিয়ান ইনকাম আর একটা ফরেন ইনকাম, বুঝতে পারছিস তো? এবার দেখ, তাহলে এইটুক জাস্ট কনসেপ্ট দিলাম, থিওরিটিক্যাল কথা বললাম। এবার পড়ছি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এন্ড ট্যাক্সেবল ইন ইন্ডিয়া। তো বলছে টু নো হুইচ অফ দ্য ইনকাম আর ট্যাক্সেবল ইন ইন্ডিয়া, ঠিক আছে? তো বলছে টপিকটা বলছে কি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এন্ড ট্যাক্সেবল ইন ইন্ডিয়া। বলছে টু নো হুইচ অফ দ্য ইনকাম, তুমি জানতে চাও তোমার ইনকামটা ভারতে ট্যাক্স হবে কি হবে না, ট্যাক্সেবল কি ট্যাক্সেবল নয়, ঠিক আছে? ট্যাক্সেবল কি ট্যাক্সেবল নয়। তারপরে কি লেখা আছে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সেকশন 6, বারবার বলছি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কত নম্বর সেকশনে বলা আছে, সেকশন 6-এ বলা আছে, সেকশন 6-এ বলা আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ঠিক আছে? তো এখন আমি বলবো, চিন্তা করিস না, আমি বলবো যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস জিনিসটা কি, তোরা হয়তো আগে জেনেছিস, আমি আবার বলবো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস জিনিসটাকে। আমি আগে প্রথমে ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে আসি, তারপর ভিতরে যখন ঢুকবো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, তখন ডিটেলসে বলবো রেসিডেন্ট জিনিসটা কি, সিটিজেন জিনিসটা কি, সব ডিটেলসে বলবো।
তো বলছে দেখ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কার কার করি আমরা ইন্ডিভিজুয়াল। আচ্ছা আগের দিন বলছিলাম ইন্ডিভিজুয়াল কাকে, যেমন বলছি বিরাট কোহলি ইন্ডিভিজুয়াল, মহেন্দ্র সিং ধোনি ইন্ডিভিজুয়াল, শাহরুখ খান এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, আমি একজন ইন্ডিভিজুয়াল, তুই একজন ইন্ডিভিজুয়াল, বুঝতে পারলি ইন্ডিভিজুয়াল কাকে বলে, এরা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, আমরা আগের দিন বলছিলাম পার্সন সম্পর্কে আলোচনা করছিলাম, পার্সন বলতে অনেকেই পড়ে, পার্সনের মধ্যে অনেকেই পড়ে, পার্সনের মধ্যে অনেকেই পড়ে, যেমন এখানে কারা কারা পড়ে, প্রথমে লেখা আছে ইন্ডিভিজুয়াল, তারপর লেখা আছে এইচইউএফ, এইচইউএফ মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, মানে ফ্যামিলি মেম্বাররা মিলে যখন বিজনেস করে তখন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হয়, ঠিক আছে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। তারপর লেখা আছে ফার্ম, এওপি, এওপি ফুল ফর্ম অ্যাসোসিয়েশন অফ পার্সন, অ্যাসোসিয়েশন অফ পার্সন, ঠিক আছে। তারপর লেখা আছে জয়েন্ট স্টক কোম্পানি লেখা আছে, ইভেন আদার পার্সন, আরো পার্সনের মধ্যে আমি আগের দিন বলেছিলাম পার্সন 7 রকমের হয়, ঠিক আছে, পার্সন 7 রকমের হয়, তো এই পিডিএফে আছে, আমি জাস্ট ছোট করে যদি একটু দেখিয়ে দিই, এক মিনিট জাস্ট আমি বলছি, পার্সন 7 রকমের হয়, আগের দিন বলেছিলাম, তো আমি আরেকবার সামনে দেখিয়ে দিচ্ছি। এই পার্সন, পার্সন 7 রকমের হয়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা পার্সনের মধ্যে হয়, একটা হিন্দু আনডিভাইড ফ্যামিলি, এটা একজন পার্সনের মধ্যে পড়ে, ঠিক আছে, তো পড়েছিস 11-এ পড়েছিস তো জানিস এগুলো। কোম্পানি একটা পার্সনের মধ্যে পড়ে, পার্টনারশিপ ফার্ম একটা পার্সনের মধ্যে পড়ে, এই যে এওপি বললাম না, অ্যাসোসিয়েশন অফ পার্সন আর বডি অফ ইন্ডিভিজুয়াল, এটা একটা পার্সনের মধ্যে পড়ে, লোকাল অথরিটি একটা পার্সনের মধ্যে পড়ে, আর আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন এটাও একটা পার্সনের মধ্যে পড়ে। এই যেমন দেখ আগের দিন বলেছিলাম লোকাল অথরিটি এক্সাম্পল কি দিয়েছিলাম, আগের দিন মিউনিসিপ্যালিটি বলেছিলাম, মিউনিসিপ্যালিটি আমাদের যে সমস্ত মিউনিসিপ্যালিটি সেটা লোকাল অথরিটি এক্সাম্পল, ঠিক আছে। তারপর ধর এখানে তার লেখা আছে, আমি তোকে বলছি এখানে কিছু লেখা আছে, যেমন ধর আমি তোকে বলছি ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি এটা একটা পার্সন, কোন পার্সনের মধ্যে, ঠিক আছে, এগুলো সব লেখা আছে ক্যালকাটা ইউনিভার্সিটি কোনটা কোন পার্সনের মধ্যে পড়ে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে শ্যামল ঘোষ, শ্যামল ঘোষ মানে একজন পার্সন, শ্যামল ঘোষ মানে ধর একটা হলো রাম শেঠ, এটা একটা ইন্ডিভিজুয়াল, বুঝলেন, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। তারপর লেখা আছে কি গুড লাক কোম্পানি লিমিটেড, এটা একটা কোম্পানির মধ্যে পড়ে, সোদপুর হাউজিং কোঅপারেটিভ সোসাইটি, এটা অ্যাসোসিয়েশন অফ পার্সনের মধ্যে পড়ে, প্রভু জগন্নাথ ইন পুরী টেম্পল, এটা আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন, আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন, ঠিক আছে, তো অর্থাৎ ওই জগন্নাথ দেবের যে মন্দির আছে, ঠিক আছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সনের মধ্যে পড়ে। তো এইগুলো ছোট ছোট জিনিস, এগুলো কি হয় বলতো পরীক্ষায় দেয় যে তোকে একটা এক্সাম্পল দিয়ে দিলে বললো কোন পার্সন মধ্যে শর্ট কোশ্চেন আসবে, তো এরকম তাহলে তুই বুঝতে পারলি পার্সন মধ্যে কারা কারা পড়ে, এটাই আমি করছি। এবার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পার্সনের উপরই হয়, কিন্তু আমাদের সিলেবাসে যেটা আছে সেটা কি বল জানিস, শুধুমাত্র ইন্ডিভিজুয়ালই আসে আমাদের সিলেবাসে, কি বললাম তোরা ক্লাস 11-এ ইন্ডিভিজুয়ালের উপরই পড়ছিলি। এইচইউএফ একবারই এসেছিল সিইউতে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে একবারই এসেছিল এইচইউএফ, সেটা 2013 সালে, তা আবার থিওরি দিয়েছি। তাহলে আমরা কি পড়বো বেসিক্যালি দেখবি এখানে আমরা ইন্ডিভিজুয়ালের উপরই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ক্লাস 11 এটাই ছিল, ইন্ডিভিজুয়ালের উপর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ঠিক আছে। তো কি লেখা আছে, নর্মালি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস which shall be determined on the basis of physical presence in the country, ঠিক আছে, কমা দিয়ে লেখা আছে দেয়ার ন্যাশনালিটি অ্যান্ড ডোমিসাইল অফ দ্য ইন্ডিভিজুয়াল। তাহলে কি বলেছে লাইনটার মানে, নর্মালি আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি করে ডিটারমাইন করি, কি করে ক্যালকুলেট করি, পার্টিকুলার সাপোজ ধর আমার রেসিডেন্স করা মানে ধর কোনো একজন ধর ফরেন থেকে আমার দেশে তো এসছে, বা বাদ দে তার আমার দেশে কোনো একজন মানুষ আছে চাকরি করতে বিদেশে চলে গেছে, চাকরি করার জন্য বিদেশে চলে গেছে, তার জন্য কি সেই দেশে আসে না, আসে, বুঝতে পারছিস তো, অর্থাৎ এই দেশে ওই পার্সন কতদিন ছিল, অ্যাকচুয়ালি চ্যাপ্টার হচ্ছে কতদিন ছিল এরপরই অর্থ, এটাই হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। বলছে যে নর্মালি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হুইচ শ্যাল বি ডিটারমাইন্ড অন দ্য বেস অফ ফিজিক্যাল প্রেজেন্স ইন দ্য কান্ট্রি, এই কান্ট্রিতে ফিজিক্যালি কতদিন ছিল, বিদেশে কতদিন ছিল আমার জেনে লাভ, আমরা ট্যাক্স করছি কোন দেশে, আমরা ইন্ডিয়ার ট্যাক্স করছি, তো ইন্ডিয়াতে কতদিন ছিল ফিরে যাবে, বুঝতে পারলি। অ্যান্ড দেয়ার ন্যাশনালিটি মানে জানিস ন্যাশনালিটি অ্যান্ড ডোমিসাইল অফ দ্য ইন্ডিভিজুয়াল। এবার দেখ আসল জিনিস, তোরা নিশ্চয়ই নাম শুনেছিস সিটিজেন নাম শুনেছিস তো, সিটিজেন নাম শুনেছিস, যেমন আমি তুই আমরা সবাই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, তাই কিনা, আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতের নাগরিক, আর রেসিডেন্ট আলাদা, রেসিডেন্ট মানে আবাসিক, যেমন ধর কদিন পরে ধর আইপিএল খেলা, এই মাসে আইপিএল খেলা আরম্ভ হবে, দেখি ফরেন থেকে কত আইপিএল খেলতে কত প্লেয়ার আসবে তো, অনেক প্লেয়ার এখানে আইপিএল খেলতে চলে আসবে, ঠিক আছে, তো ওরা কি আমাদের দেশের সিটিজেন না, ওরা এই দেশে আসলো, এই দেশে এসে কয়েকদিন থাকবে,
খেলাধুলা করবে, থাকবে, রেসিডেন্ট। হ্যাঁ, তবে রেসিডেন্টকে বাংলায় বলা হয় আবাসিক, ঠিক আছে? তো ওরা হচ্ছে আমাদের দেশে কয়েকদিন থাকবে। এবার ওদেরকে আমাদের দেশে রেসিডেন্ট বলা হবে কি বলা হবে না, সেটা আমাদের দেশের ট্যাক্সের ল এর উপর ডিপেন্ড করে। কি বললাম বুঝতে পারলি তো? ওরা আমাদের দেশে খেলতে আসলো বলেই রেসিডেন্ট না, রেসিডেন্ট অনেক রুল আছে, সে রুল যদি ফলো করে তখনই রেসিডেন্ট হবে। তো দেখ, কি বললাম বোঝা গেল তো? কি বললাম বুঝতে পারছিস তো? মন দিয়ে শুনবি কিন্তু কথাগুলো। যেমন ধর, সাপোজ ধর, আমার আমার পাশের বাড়ি একটা ছেলে, ও কানাডায় চলে গেছে, চাকরি করতে কানাডায় গেছে, চাকরি করতে ও সার্ভিস পারপাসে কানাডায় চলে গেছে। এবার প্রশ্ন উঠতে পারে, ও আমার দেশের সিটিজেন কি সিটিজেন? অবশ্যই সিটিজেন। ও কি ওই দেশের নাগরিকত্ব নেই? বুঝতে পারছিস তো? হ্যাঁ, ও যদি বলতো যে না আমি কানাডার সিটিজেনশিপ নিয়ে নেবো, তাহলে তার হতো। তা ও কানাডার সিটিজেন নয়, কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, সমস্ত ডকুমেন্ট ইন্ডিয়ান, ঠিক আছে? হ্যাঁ, তবে ও এই দেশে মাঝে মাঝে আসে, বছরে আসে, পুজোর ছুটিতে আসে, 1 মাস 1.5 মাস এসে কাটিয়ে চলে যায়। এবার জানতে হবে ও কি আমাদের দেশের রেসিডেন্ট কি রেসিডেন্ট। তাহলে রেসিডেন্ট আর সিটিজেনের মধ্যে ডিফারেন্স আছে। সিটিজেন মানে তুমি যেই দেশে জন্মগ্রহণ করছো সেই দেশে তুমি সিটিজেন, ঠিক আছে? যেমন ধর, তুই আজকে এই দেশে জন্মগ্রহণ করলি, তোর এখন ইচ্ছা হলে আমি এই দেশে চাকরি বাকরি করবো না, বিদেশে চলে যাবো। এবার বিদেশে গিয়ে চলে গেলি, বিদেশের সিটিজেনশিপ নিবি। এবার বিদেশের সিটিজেনশিপের অনেক রুল আছে, অনেক ঝামেলা আছে। এক একটা দেশে এক একটা সিটিজেনশিপের রুল আছে। যেমন তুই নিউজিল্যান্ড বা কানাডা, এখানে সমস্ত দেশে একটা দেশে থাকলে তুই সিটিজেনশিপ পেয়ে যাবি। কিন্তু অস্ট্রেলিয়া বল, লন্ডন বল, মানে ইউকে বল, ইউএসএ বল, এখানে খুব সহজে সিটিজেনশিপ পাওয়া যায়। অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে। কি বললে বুঝতে পারছিস তো? আর আমাদের দেশে তো ডুয়েল সিটিজেনশিপ নেই, আমাদের দেশে ডুয়েল সিটিজেনশিপ নেই, জানিস সেটা? ডুয়েল সিটিজেনশিপ নেই। কিছুদিন আগে ফুটবল খেলা নিয়ে বলা হচ্ছিল যে আমাদের দেশে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা বিদেশে আছে, জন্মই দেশে, কিন্তু ডুয়েল সিটিজেনশিপ। এই যেমন ধর, এই আইএসএল খেলতে ফুটবল প্লেয়ার এসছে, কিছু কিছু প্লেয়ার এসছে, ওরা বলছে আমি ইন্ডিয়ার হয়ে খেলতে চাই, কিন্তু স্পেনের হয়েও খেলবে। তা পাবে না, আমাদের দেশের রুল নেই। তা আমাদের দেশে রুল দেবে কি করে? প্রচুর, আমাদের দেশের পপুলেশন কত। যাই হোক, ওইসব আমাদের পড়ার বিষয় না, জাস্ট বললাম জিনিসগুলো। তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দু রকমের হয়, একটা হয় রেসিডেন্ট আর একটা হয় নন রেসিডেন্ট। তাহলে কি বললাম? একটা রেসিডেন্ট, একটা নন রেসিডেন্ট। তাহলে কি বললাম? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দু রকমের হয়, একটা হয় রেসিডেন্ট, একটা নন। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দু রকমের, একটা রেসিডেন্ট আর একটা নন রেসিডেন্ট। বোঝা গেল তো? যদি এত আরো শর্টে মনে রাখতে পারিস, দু ভাগ হয়, একটা আর আর একটা এন আর। শর্টে বলি, শর্টে আমি বলি কি, একটাকে বলে আর আর একটাকে বলে এন, ঠিক আছে? আমরা কার পড়ছি? ইন্ডিভিজুয়ালের পড়ছি। দেখ লিখেছি ইন্ডিভিজুয়ালের। রেসিডেন্সিয়াল দু রকমের, একটা আর হয়, একটা আর আর একটা এন আর। দেখিস, একটা আর আর একটা এন আর, মানে রেসিডেন্ট আর নন রেসিডেন্ট। এবার রেসিডেন্টকে আবার দু রকমের রেসিডেন্ট, একটা অর্ডিনারি হয় আর একটা নট অর্ডিনারি হয়। যেমন দেখ, আমি বলছি আমি অর্ডিনারি রেসিডেন্ট, তোরা এখানে যে কজন সবাই কিন্তু অর্ডিনারি রেসিডেন্ট, আমরা সবাই অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে? কারণ হচ্ছে, দেখ, আমরা অর্ডিনারি হবো কারণ আমরা দেশ ছাড়ি না, আমরা দেশেই থাকি সারা। বোঝাবো, অঙ্ক করতে গিয়ে বোঝাবো, ব্যাপারটা বুঝতে পারবি। তাহলে তুই আগে, আমি যেটুকু বলছি এটুকু আমার সামনে বললে সুবিধা হবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসকে ক ভাগ ভাগ করা? দু ভাগে। কি কি? দাঁড়া দাঁড়া, সব বলবো। আর তুই তো 11 পড়ে এসেছিস, কষ্ট জানিসই। আমি বলবো, সব বোঝাবো। তো রেসিডেন্সকে কবে ভাগ করে? দু ভাগ। কি বললাম? একটা রেসিডেন্ট আর একটা নন রেসিডেন্ট। রেসিডেন্টকে আবার দু ভাগ হয়, কবে দু ভাগ কি? একটা অর্ডিনারি আর একটা নন অর্ডিনারি, ঠিক আছে? একটা অর্ডিনারি আর একটা নন অর্ডিনারি। এবার দেখ পড়বো, এইবার পড়বো হচ্ছে, ওখানে দেখ না পিডিএফ পাঠিয়ে, পিডিএফ থেকে কষ্ট করতে হবে, পিডিএফের দিকে দেখা না, পিডিএফের দিকে দেখো। এবার দেখ, খুব সুন্দরভাবে বুঝতে হবে। এবার কিন্তু আসল পয়েন্টে ঢুকছি, সেটা পয়েন্টটা কি? এখন ধর, আমাকে ধর কেউ জিজ্ঞাসা করলো, স্যার কি করে বুঝবো কে রেসিডেন্ট? সাপোজ ধর না, একটা প্লেয়ার ধর এবিডি বিলিয়ার্স ধর ফর সাউথ আফ্রিকা থাকে, ও ধর এই দেশে খেলতে আসে, মানে এই দেশে থাকলো কয়েকদিন, আর আইপিএল তো 2 মাস ধরে চলে, ও তো এই দেশে থাকলো। এবার ধর কেউ জিজ্ঞাসা করলো, স্যার এবিডি বিলিয়ার্স এই দেশে খেলতে এসে, ও কি আমাদের ইন্ডিয়ার রেসিডেন্ট? কোশ্চেন করতেই পারে। অ্যান্সারটা কি আছে? তার জন্য আমাদের ইনকাম ট্যাক্সের রুল জানতে হবে। কি বলছে ইনকাম ট্যাক্সের রুল? কি বলছে? রেসিডেন্টের নিয়মটা কি? এটা জানতে হবে। তো কি বলছে, এর জন্য না দুটো কন্ডিশন হয়, একটা হয় বেসিক কন্ডিশন। কি বললাম? কি কন্ডিশন? বেসিক কন্ডিশন, বিসি। দেখ লেখা আছে বেসিক কন্ডিশন, বিসি। এর সেকশন লেখা আছে, সেকশন ম্যাটার করে না, সেকশন বাদ দে। তাহলে কি বললাম? বেসিক কন্ডিশন। আমাদের বেসিক কন্ডিশন কটা আছে জানিস? বেসিক কন্ডিশন কটা হয়? দুটো বেসিক কন্ডিশন। কি কি বেসিক কন্ডিশন? দুটো। প্রথম কন্ডিশন বলছি। আচ্ছা, আরেকটা কথা, আমাদের প্রিভিয়াস ইয়ার বলে দিই তোদের বলে দিই প্রিভিয়াস ইয়ার। পি ওয়াই মানে প্রিভিয়াস ইয়ার,
আর AOI মানে অ্যাসেসমেন্ট ইয়ার। আমাদের প্রিভিয়াস ইয়ার মনে রাখবি তোদের জন্য অ্যাপ্লিকেবল 23-24। কি বললাম? 23-24 তোদের প্রিভিয়াস ইয়ার, আর অ্যাসেসমেন্ট ইয়ার কত তোদের? 24-25। এখন তোরা হয়তো 11-এ পড়ে এসেছিস, জানিস প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার মানে কি? প্রিভিয়াস ইয়ার মানে ধর 23, সাপোজ ধর আমি আমার কথা বলছি, আমি 23-24 সালে যত টাকা কামিয়েছি, যা কামিয়েছি তার ট্যাক্স আমি 24-25 বুঝতে পারলি? আমি 23-25-এ যত টাকা কামিয়েছি তার ট্যাক্স 24-25। তাহলে তুই যেই বছর কামাবি সেই বছরটাকে বলা প্রিভিয়াস। আর অ্যাসেসমেন্ট ইয়ার যেই বছর তুই ট্যাক্সটা দিবি, বুঝতে পারছিস? এগুলো জানিস স্যার। 23-24-কে এক্সপ্লেন করলে এরকম হয়। আর ট্যাক্সের পিরিয়ড কেমন হয় জানিস তো? ট্যাক্সের পিরিয়ড হয় অ্যাকাউন্টিং এপ্রিল থেকে শুরু হয়, মার্চে গিয়ে শেষ হয়। অর্থাৎ এই 23-24 মানে 1/4/23 থেকে 31/3/24। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এই পিরিয়ড হয়, মানে এপ্রিল থেকে শুরু হয়ে মার্চে গিয়ে শেষ হয়। তাহলে কি বললাম? যেই বছরের ইনকাম, ধর 23-24 আমি যেই ইনকামটা করেছি তার ট্যাক্সটা দেবো কবে? 24 বছর। ইনকাম করবো প্রিভিয়াস ইয়ারে, ট্যাক্স দেবো অ্যাসেসমেন্ট। ঠিক আছে? তাহলে বুঝতে পারলি একটু যদি তোরা জানিস প্রিভিয়াস ইয়ার কোনটা, অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা বললাম। তাহলে যেটা বললাম, ধর এবি ডিভিলিয়ার্স ধর সাউথ আফ্রিকা থেকে আমার দেশে খেলতে এসেছে। আমাকে জিজ্ঞাসা করলো কেউ তোর খেলাধুলা শেষ হয়ে গেল, বললো স্যার এবি ডিভিলিয়ার্স আমার দেশে খেলতে, আমাদের শুনবি কিন্তু কথাটা বলছে, এবি ডিভিলিয়ার্স আমার দেশে খেলতে আসলো। কমন সেন্স কাটা, আমার দেশে খেলতে আসলো, তো এই দেশে খেলতে আসলো, ফ্রিতে খেললো? ও কি খেললো ফ্রিতে? কোটি কোটি টাকা কামালো, কোটি কোটি টাকা কামালো। তো কোটি কোটি টাকা কামিয়ে যখন ওর দেশে নিয়ে চলে যাবে, তা আমার ইন্ডিয়ান গভর্নমেন্ট বলবে তুমি আমার দেশ থেকে টাকা কামিয়েছো, আমার দেশকে ট্যাক্স দাও, আমার দেশকে ট্যাক্স দাও। এবার কত টাকা ট্যাক্স দেবে তার উপর ডিপেন্ড করে ওর স্ট্যাটাস কি আছে, ওর স্ট্যাটাসের উপর ট্যাক্স হবে। কি বললাম বুঝলি? ওর স্ট্যাটাস, ও কি ধরনের স্ট্যাটাস সেটা জানতে হবে। তার আগে আমি জানতে হবে ও কি আমার দেশের রেসিডেন্ট কি রেসিডেন্ট, ও আমার দেশের রেসিডেন্ট কি রেসিডেন্ট। তার জন্য এটা জানতে গেলে আমি জানতে আমাদের বেসিক কন্ডিশন দুটো আছে। বেসিক কন্ডিশন কটা আছে? দুটো বেসিক কন্ডিশন। স্যার কি কি বেসিক কন্ডিশন? দেখো সুন্দর করে লেখা আছে। PY মানে প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ারে 182 ডেজ অর মোর, 182 ডেজ অর মোর। ভালো করে বুঝুন, শুনবো একদম সুন্দর করে শুনবো। প্রিভিয়াস ইয়ার, আমাদের প্রিভিয়াস ইয়ার কথা বললেই মাত্র 23-24। 23-24 সালে, 23-24-এ এবিডি মিলিয়ার্স কি আমার দেশে 182 ডেজ ছিল কি ছিল এটা জানতে হবে। ও কি আমার দেশে 182 ডেজ ছিল? এখন তোর আমি কোশ্চেন করলাম, তোরা বলবি তুই থাকে, তুই বলি হ্যাঁ স্যার ছিল, 182 ডেজ এর বেশি ছিল। তাহলে রেসিডেন্ট, তাহলে রেসিডেন্ট। না স্যার ও 182 ডেজ ছিল না, ও না, ও ধরুন ও খেলতে আসলে 40 ডেজ ছিল, 40 ডেজ ছিল, রেসিডেন্ট নয়। ঠিক কমন সেন্স, এত সিম্পল বলি এখনই শেষ হয়ে যাবে, কিন্তু ব্যাপার কিছু নেই এখানে। তাহলে কি বললাম? রেসিডেন্ট কি রেসিডেন্ট না। এখন তুই ধর বলি স্যার এবি ডিভিলিয়ার্স বাদ দিন, ধরুন না আমাদের বিরাট কোহলি, ধর বিরাট কোহলি, বিরাট কোহলি 23-24-এ ও কি ভারতবর্ষে কি 182 ডেজের বেশি ছিল কি ছিল? এবার এখন তুই বলতো স্যার ও বিরাট কোহলি তো এই দেশে খেলছে, আবার বিদেশে যাচ্ছে, বিদেশে মানে সারা দেশে। না, প্রশ্ন হলো ও আমাদের ভারতবর্ষে কতদিন ছিল 23-24 সালে? এই 23-24-এ ভারতবর্ষে 182 ডেজের বেশি থাকে, তাহলে রেসিডেন্ট। বুঝতে পারলি কি বললাম? 182 ডেটটা মাথায় রাখতে হবে, 182, 182 ডেজের বেশি থাকলে তাকে বলা হয় রেসিডেন্ট। আর যদি স্যার 182 ডেজের কম থাকে তাহলে কি রেসিডেন্ট না? তখন গভর্নমেন্ট আরেকটা রুল বলেছে, বলছে যদি 182 ডেজ না থাকতে পারে কোনো সমস্যা নেই, তার জন্য আমি আরেকটা রুল চালু করে দিচ্ছি। কি রুল দেখ? যদি এটা না থাকতে পারে তখন কি হবে? অর দিয়ে লেখা আছে PY, প্রিভিয়াস ইয়ারে অ্যাটলিস্ট 60 দিন থাকবে। 60 দিন মানে ক মাস? 2 মাস। ও স্যার তাহলে যদি 23-24-এ কেউ যদি 60 দিন থাকে তাহলে সে রেসিডেন্ট? শেষ করেনি কিন্তু কথা এখনো, ভালো করে শুনি, কথা শেষ হয়নি। এন্ড দেখ লেখা আছে এন্ড, দেখেছিস? দেখেছিস এন্ড লেখা আছে এন্ড, এন্ড লেখা আছে। শুধু 60 দিন থাকলে হবে না, লাস্ট 4 বছর। স্যার লাস্ট 4 বছর মানে বুঝলাম আমি কোন বছরের কথা বলছি? 23-24। 23-24-এর আগের 4 বছর বল। 23-24-এর আগের 4 বছর কত? দেখ আমি লিখছি 22-23, 21-22, 20-21 আর 19-20। এই 4 বছরে মোট 365 বা তার বেশি। তাহলে পরিস্থিতি, তাহলে কি বললাম? আমার সামনে যাবার কোনো ভয় নেই, আমি 2 বার 3 বার 4 বার 5 বার বলবো। রেসিডেন্ট জিনিসটা প্রিভিয়াস ইয়ারে কতই থাকতে হবে? 182 ডেজ, তাহলে রেসিডেন্ট। স্যার যদি থাকতে না পারে কোনো সমস্যা নেই, 60 ডেজ থাকো, এন্ড লাস্ট 4 ইয়ার্সে 360। বোঝা গেল? বোঝা গেল কি বললাম? কোনো কঠিন নেই কিন্তু, একদম কঠিন নেই। আমি বলছি কোনো কঠিন না, তোরা জানিস তোদের এখন ডিভিশন করতে হচ্ছে, তোদের জন্য ডিভিশন।
হয়ে গেল। এটা হলো কি বললাম, বেসিক কন্ডিশন। মোটামুটি বোঝা গেল। এটা দেখ, অঙ্ক করার আগে না তোকে একটু এই লেখাগুলো একটু পড়তে হবে, বেশি না, বেশিও পড়তে হবে। এই যে চার্টের যে বক্স করে করে লেখা, এই লেখাগুলো দেখলেই হবে, আর কিছু দেখতে হবে। এবার কি আছে দেখ, অ্যাডিশনাল কন্ডিশন। কি লেখা আছে? অ্যাডিশনাল কন্ডিশন। সেকশনটা আমি ফোকাস করছি না। আমি জাস্ট অ্যাডিশনাল কন্ডিশন, স্যার কি বলেছে অ্যাডিশনাল কন্ডিশন বলুন। অ্যাডিশনাল কন্ডিশন কি বলেছে? আমাদের অ্যাডিশনাল কন্ডিশন কটা আছে? দুটো আছে। কটা বললাম? বেসিক ও দুটো, অ্যাডিশনাল। দুটো কন্ডিশন কি কি আমি বলছি শোনো। আমি বলছি শোনো, দুটো অ্যাডিশনাল কন্ডিশন কি কি। 10 বছরের মধ্যে, কি বললাম, 10 ইয়ার্স এর মধ্যে যে কোনো 2 ইয়ার্স 365 ডেজ করে থাকতে হবে। কি পেজ খুঁজে পাচ্ছিস না তুই? 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর কতদিন করে থাকতে হবে বললাম? 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর কতদিন করে থাকতে হবে? 365 ডেজ করে। দেখ লেখা আছে, এই যে দেখ 10 ইয়ার্স, ঠিক আছে, 10 ইয়ার্স ইমিডিয়েটলি প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, মানে তোর যে প্রিভিয়াস ইয়ার 23-24, তার আগে যে 10 বছর, সেই 10 বছরের মধ্যে রেসিডেন্ট হতে হবে 2 বছর। রেসিডেন্ট 2 ইয়ার আউট অফ 10 প্রিভিয়াস ইয়ার। বুঝতে পারলি কি লিখেছে? 10 বছর মানে যে কোনো 2 বছর। নাম্বার নাম্বার 2 কি বলেছে? 7 ইয়ার্স ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য প্রিভিয়াস ইয়ার, মানে তোর প্রিভিয়াস ইয়ারে যে আগের 7 বছর, ওই 7 বছরের মোট 730 দিন। কতদিন? 730 ডেজ। এটা হচ্ছে অ্যাডিশনাল। তো অঙ্ক করার আগে তোকে বেসিক আর অ্যাডিশনাল করে রাখতে হবে। কোনো কঠিন নেই, আমি বারবার বলছি, কিচ্ছু নেই, একদম সিম্পল জিনিস। তাহলে কি কি বললাম, বোঝা গেল ব্যাপারটা কি বললাম? প্রথমে তোর বেসিক কন্ডিশন দুটো আছে, পড়ে রাখতে হবে, আর অ্যাডিশনাল দুটো আছে, পড়ে রাখতে হবে। এবার দেখ, আরো কিছু কথা আছে। দেখ, অঙ্ক করার আগে কিছু থিওরি তোকে জানতে হবে। কি লেখা আছে? 60 days or more will not apply। আমি কি বলেছিলাম কিছুক্ষণ আগে? একটা কথা বললাম, মনে আছে? আমি বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারে কতদিন থাকতে হবে। সবার প্রথম কি বললাম? প্রিভিয়াস ইয়ারে কতদিন থাকতে হবে? 182 ডেজ থাকতে হবে। যদি থাকতে পারো তাহলে তুমি রেসিডেন্ট। স্যার যদি থাকতে না পারো, তখন আপনি স্যার 60 ডেজে বলেছিলেন। 60 ডেজ অ্যাপ্লাই হবে না। কাদের জন্য? 3 জনের জন্য 60 অ্যাপ্লাই হবে। 3 জনের জন্য। কি বললাম? 3 জনের জন্য 60 অ্যাপ্লাই। কাদের জন্য? যে এমন কোন ইন্ডিয়ান লোক হয়, এমন কোন ইন্ডিয়ান সিটিজেন, ভালো করে শুনুন, ইন্ডিয়ান সিটিজেন চাকরি করতে বিদেশে চলে গেছে, আর ফিরবে এরকম কোনো গ্যারান্টি নেই। কি বললাম, বোঝা গেল? কথাটা শুনলি কি বললাম? চাকরি করতে বিদেশে চলে গেছে, এদের জন্য 60 অ্যাপ্লাই হবে। বোঝা গেল স্যার? আর হবে। আচ্ছা, শিপ দেখি, জাহাজ জাহাজ চলে, জাহাজ জাহাজে অনেকে চাকরি করে। যারা জাহাজে চাকরি করে, মেম্বার থাকে, ক্রিউ মেম্বার বলে, কথাটাকে বলে ক্রিউ মেম্বার। ওরা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেয়, পাড়ি দেয়। এদের জন্য অ্যাপ্লাই হবে, এদের জন্য অ্যাপ্লাই হবে। স্যার আর কি? আর কি? দুজন হলো, আর একজন আছে, সেটাকে পিআইও। পিআইও বলবো পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। কি বললাম? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। এখন বলবি স্যার ইন্ডিয়ান অরিজিন জিনিসটাকে, আমি তোকে বলছি মন দিয়ে শুনবি, ইন্ডিয়ান অরিজিন কাকে বলে? আনডিভাইডেড ইন্ডিয়া শুনেছিস কোনদিন নাম? আনডিভাইডেড ইন্ডিয়া মানে, আমাদের তো দেশ তো স্বাধীন হয় 1947। তার আগে ইন্ডিয়া কটা, কোন কোন দেশ নিয়েছিল জানিস তো? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। বলছে আনডিভাইডেড ইন্ডিয়াতে যদি কেউ জন্মগ্রহণ করে, সাপোজ ধর, এখানে লেখা আছে, তোকে বলে দিচ্ছি, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন মানে, সাপোজ ধর আমি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কি বুঝতে হবে। সাপোজ ধর এমন একজন লোক ধর বলছে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছে, অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছে, কিন্তু ওর বাবা, ওর বাবা ধর ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছে, বা ধর ওর মা ধর বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। এটাকে বলে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। বুঝতে পারলি? এটাকে বলে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। বোঝা গেল কি বলে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কাকে বলে? এখানে লেখা আছে, খুব ডিটেলসে লিখে দিয়েছি আমি। এগুলো দরকার হয় না, বাট জেনে রাখাটা খুব জরুরি। এই দেখ লিখেছি ইন্ডিয়ান অরিজিন, ভিজিট ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়ান অরিজিন মানে তুই গল্পটা বলছিস। ধর সাপোজ ধর আজকে ধর এমন একজনের নাম ধর, আমি এমন একজনের নাম ধর, আমি এমন এমন একজন লোকের কথা বলছি, কার নাই বলো, যাই হোক, এমন একজন নাম বলে ধর, সাপোজ ধর এবি ডিভিলিয়ার্স। ঠিক আছে? এবি ডিভিলিয়ার্স বলবো, তোর তোর ইয়ের নাম শুনেছিস তো? তোর অনেক প্লেয়ারই তো আছে দেখবি, ভারতবর্ষে খেলে, কিন্তু ভারতের প্লেয়ার বিদেশের মাটিতে খেলছে, এরকম বহু প্লেয়ার আছে। যাই হোক, ওই সমস্ত লজিকে যাচ্ছি না। সাপোজ ধর এমন একজন পার্সন, মিস্টার রাম, ওর জন্মদান কানাডা, ওর জন্মদান কানাডা, কিন্তু ওর জন্ম কানাডায়, কিন্তু ওর বাবা বা মা, তারপর হচ্ছে দাদু দিদা সবার জন্ম ইন্ডিয়াতে আছে। হতেই পারে, হতে পারে না, বাদ দে। আমরা জেনারেলি বেশিরভাগ দেখি, ধর আমি ধর এই দেশে জন্মগ্রহণ করেছি,
ঠিক আছে, আমার বাবা মা বাংলাদেশে জন্ম। তো এরকম অনেক লোক তো থাকতেই পারে, কি বললাম বুঝতে পারছিস, এইগুলো থাকেই। আনডিভাইডেড ইন্ডিয়াতে কিন্তু জন্মগ্রহণ করে। ধর আমি যার নাম বলছিলাম, কি নাম বলছিলাম, মিস্টার রাম, ও ধর কানাডায় জন্মগ্রহণ করেছে। এবার ওর বাবার মুখে গল্প শুনলো যে বাবার জন্ম ইন্ডিয়াতে। তো ওর বাবাকে বললো, বাবা চলো, এখন তো আমাদের পরীক্ষা হয়ে গেছে, চলো আমাদের দেশ ঘোরাতে যাবো। মানে তোমার দেশ আমাকে ঘোরাবে। বললাম বুঝতে পারলি? তো তোমার তোমার দেশ ঘোরাবো, রোজ প্রতি বছর আসবে, নাও আসতে পারে। ধর 10 বছর 15 বছর অন্তর অন্তর একবার আসবে, এসে ঘুরে চলে গেল। এদের জন্য সিটিজেনশিপ অ্যাপ্লাই পাই। ও যখন 10-15 বছর পর যখন এই দেশে আসবে, এই দেশে যত আত্মীয় সবার বাড়ি যাবে, এদের জন্য 60 দিন অ্যাপ্লাই হয়। তো এখানে মাথায় রাখতে হবে কি কি বললাম। তুমি কেউ যদি এমপ্লয়মেন্ট পারপাসে দেশ ছেড়ে পাড়ি দেয়, চাকরির সূত্রে যদি তুমি বিদেশে চলে যাও, নাম্বার 1। নাম্বার 2, ইন্ডিয়া শিপের ক্রিউ মেম্বার যদি হও। আর হচ্ছে ইন্ডিয়ান অরিজিন অ্যান্ড ভিজিট, ইন্ডিয়ান অরিজিন, ভালো করে বলতে ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়ান অরিজিন কিন্তু ইন্ডিয়াতে ভিজিট করতে আসছে, এদের জন্য 60 অ্যাপ্লাই হবে। এখন তোদের মনে জানতে ইচ্ছা করে ইন্ডিয়ান অরিজিন কাকে বলে। ওয়াজ বর্ন ইন আনডিভাইড, যেমন ধর ইন্ডিভিজুয়াল, ধর আমি ইন্ডিভিজুয়াল, ঠিক আছে তো। তো আমার মা অথবা বাবা, ধর একজন ইন্ডিভিজুয়াল, একজন ইন্ডিভিজুয়াল নাম বলছে, সাপোজ ধর বলছি রাম, সাপোজ ধর বলছি রাম। রামের জন্ম ধর যে কোনো দেশে, ফরেনে যে কোনো একটা দেশে, কিন্তু রামের বাবা বা মা যে কেউ ধর ভারতীয় হতেই পারে। বা ধর এই যে রামের মা আছে না, রামের মায়ের মা বা মায়ের বাবা, ওরাও ভারতে জন্মগ্রহণ করতে পারে। যে কেউ, এদের মধ্যে যে কেউ ভারতে জন্মগ্রহণ করলে তাকে বলা হবে ইন্ডিয়ান অরিজিন। এখন বলে ইন্ডিয়ান অরিজিন কাকে বলে, তোর অঙ্কে কোনোদিন এরকম জিনিস আসবে, থিওরিটিক্যাল কনসেপ্ট, মানে একটু জানার বিষয়। কারণ হুট করে আমি এখন অঙ্ক করছি, ধর কোশ্চেনে লিখে দিলি ইন্ডিয়ান অরিজিন, তুমি বুঝলি ইন্ডিয়ান অরিজিন জিনিসটা কি, তাহলে তোকে জিনিসটাকে বুঝে নিতে হবে ইন্ডিয়ান অরিজিন জিনিসটা কি। তো বোঝা গেল কি বললাম? এইগুলো কিন্তু সব এক একটা ছোট ছোট কনসেপ্ট। এখানে দেখ, আমি প্রথমে বলেছিলাম না, এই ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট আর আমি কি বলেছিলাম, রেসিডেন্ট আর একটা নন রেসিডেন্ট। আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, এখানে ছোট করে লিখে দিচ্ছি, বিসি। বিসি কটা বললাম বল? দুটো হয়। দুটোর মধ্যে এখানে লিখছি এনি ওয়ান, এনি ওয়ান স্যাটিসফাই, মানে বুঝতে পারলি লাইনটার মানে কি লিখলাম? বিসি মানে বেসিক কন্ডিশন। আমাদের বেসিক কন্ডিশন কটা বললাম বল? দুটো বললাম। দুটোর মধ্যে একটা যদি স্যাটিসফাই করে, তখন তাকে বলে রেসিডেন্ট। বোঝা গেল কি বললাম? তো তোকে যদি কখনো বলে রেসিডেন্ট কাকে বলে, তুই বলি আমাদের বেসিক কন্ডিশন দুটো আছে, দুটোর মধ্যে যদি যে কোনো একটা স্যাটিসফাই করে তাহলে রেসিডেন্ট। এখন স্যার দুটো যদি স্যাটিসফাই হয় তাহলে তো রেসিডেন্ট কি হবে? বোঝা গেল তো? এবার যে এসি, এসির ফুল ফর্ম কি বল? অ্যাডিশনাল কন্ডিশন। এটাও দুটো আছে, এটাও দুটো আছে, মন দিয়ে শুনবি। অর্ডিনারি রেসিডেন্ট হতে গেলে এসি বোথ স্যাটিসফাই, কি লিখলাম? এসি বোথ স্যাটিসফাই। লাইনের মানে বুঝতে পারলি? আশা করি বুঝতে পেরেছিস। আমাদের যে এসি দুটো আছে, অ্যাডিশনাল কন্ডিশন দুটো আছে, যদি দুটোই স্যাটিসফাই করে তখন তাকে বলে অর্ডিনারি। বোঝা গেল? এখন তোমার প্রশ্ন স্যার যদি একটা স্যাটিসফাই করে, নট অর্ডিনারি। স্যার যদি একটাও স্যাটিসফাই না করে, নট। ঠিক আছে? এই হচ্ছে তো টেস্ট, এই জিনিসগুলো তোকে জেনে রাখতে হবে। আর এখন প্রশ্ন করতে পারে, অর্ডিনারির কথা কখন হবে? অর্ডিনারি কি নট অর্ডিনারি কখন হবে? যদি রেসিডেন্ট হয় তখনই তো অর্ডিনারি বা নট অর্ডিনারি। নন রেসিডেন্টের কোন অর্ডিনারি নট অর্ডিনারি হতে পারে না। তো এটা ব্যাপারটা, মোটামুটি ব্যাপারটা বোঝা গেল। কনসেপ্টটা একটু মাথায় ঢুকেছে তো? অঙ্ক যখন করবো ক্লিয়ার, অঙ্ক কিছু নেই, সিরিয়াসলি অঙ্ক কিছু নেই, এই ছোট ছোট কনসেপ্ট। কারণ আমি কি বলছি, ট্যাক্সের ব্যাপারটা থিওরি, থিওরি তুই জানলে অঙ্ক করতে পারবি, থিওরি জানলে অঙ্ক করতে পারবি না। এবার এই যে আমি কথাগুলো বললাম না, এরপরে আমাদের যে ইনকাম ট্যাক্স, যা আমরা যে ইনকাম ট্যাক্স পড়ি, ওর আইনটা কত জানিস? ইনকাম ট্যাক্স অ্যাক্ট কত জানিস? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। কি বললাম? 1961। আমরা যে ইনকাম ট্যাক্স পড়ি তার আইনটা কত? যেমন পার্টনারশিপ পড়েছিস, পার্টনারশিপের অ্যাক্ট আছে, জানিস কত? 1870, সরি 1970, 1932 পার্টনারশিপ। তেমনি কোম্পানি অ্যাক্ট কত হয়? কোম্পানি অ্যাক্ট ছিল, আগে ছিল হচ্ছে 1956, এখন হয়েছে 2013। তো এরকম সব একটা আইন আছে, ঠিক আছে তো? তেমনি আমরা যে ইনকাম ট্যাক্স পড়ি, ইনকাম ট্যাক্সের আইনটা কত? 1961, 1961। যখনই অঙ্ক করবো দেখি কোনো চ্যাপ্টার খোলা থাকবে না, ইনকাম ট্যাক্স লেখা আছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961,
1961 বোঝা গেল ইনকাম ট্যাক্স অ্যাক্ট। অ্যামেন্ডমেন্ট মানে জানিস তো, আমি তো বলছি অ্যামেন্ডমেন্ট মানে ধর আমাদের ট্যাক্সের ইনকাম ট্যাক্স অ্যাক্ট চালু হয়েছে কবে থেকে, 1961 থেকে। তো ওই সময় যা আইন ছিল আর সেই আইন থাকবে, দিনকে দিন আইন চেঞ্জ হবে। আমি কমন সেন্স একটা সিম্পল কথা বলছি। ধর ওই সময় মানে ধর 1961 সালে তখন যত টাকা ট্যাক্স নিত, এখন কি ওই ট্যাক্স নেই? এখন তো ট্যাক্স রেট তো অনেক বাড়িয়ে দিচ্ছে। তো কি হয়, অ্যামেন্ডমেন্ট মানে কি, পরিবর্তন হতে থাকে। অ্যামেন্ডমেন্ট মানে প্রতি বছর কিছু না কিছু পরিবর্তন। সেরকমই একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছিল আমাদের সেই সময় যে ফাইন্যান্স মিনিস্টার ছিল, এখনো সেই ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। জানিস তো বাজেট কে পেশ করে, ফাইন্যান্স বাজেট কে পেশ করে? অর্থমন্ত্রী। ফাইন্যান্স বাজেট পেশ করে কে? অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার। কবে? ফেব্রুয়ারি মাসে 1 তারিখে। ঠিক আছে তো এই অ্যামেন্ডমেন্ট কে ঘোষণা করেছিল, কে করেছিল? আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার ছিল, ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, এখনো আছে, ওই করেছিল ফাইন্যান্স পাওয়ার। অ্যামেন্ডমেন্ট বাই এফএ 2020 অ্যামেন্ডমেন্ট নিয়েছে। আগে এই যে আমি এতক্ষণ যে বললাম না, এই নিয়মটা আগে ছিল, এখন নিয়মের একটু চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটাও তোকে বলতে হবে, জানাতে হবে। কারণ এই চেঞ্জের উপর বেস করে আগের বছর 2023 অনার্স একটা অঙ্ক হয়েছিল, এই চেঞ্জের উপর বেস করে। ঠিক আছে তো দেখ কি বলেছে, আমি সমস্ত জিনিস ধরে ধরে পড়াবো, কিন্তু এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। বলছে ইন কেস অফ আইসি। এখন তো বলি স্যার আইসির ফুল ফর্ম কি? আইসি জানি, আইসি মানে ইন্ডিয়ান সিটিজেন। কি বললাম? আইসি মানে ইন্ডিয়ান সিটিজেন। স্যার পিআইওর ফুল ফর্ম কি? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। কি বললাম? একটা বললাম ইন্ডিয়ান সিটিজেন, আর একটা বললাম পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। বলছে ইন কেস অফ ইন্ডিয়ান সিটিজেন এন্ড পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ভিজিটিং ইন্ডিয়া। লাইনের মানে বুঝতে পারছিস তো? কোনো ইংলিশের মানে বলতে আসলে হলে বলবি ইন্ডিয়ান সিটিজেন অর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ভিজিটিং ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে কি করতে আসছে? ভিজিট করতে আসছে। হোয়ার টোটাল ইনকাম excluding income from foreign sources but including foreign business income whose control is in India exceed 15 lakhs shall be NOR, not ordinary। লাইনের মানে ধরে ধরে বুঝতে হবে, দুবার তিনবার শুনতে হবে। বলছে ইন কেস অফ ইন্ডিয়ান সিটিজেন অর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, এরা যদি ভারতে ভিজিট করতে আসে, বুঝিস কাদের কথা বললাম? ইন্ডিয়ান সিটিজেন আর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, এরা যদি ভারতবর্ষে কি করতে আসে? ভিজিট করতে আসে। ভিজিট করতে পারে। দেখ ইন্ডিয়ান সিটিজেন, ও বাইরে চাকরি করতে গেছে, ও তো দেশে আসতেই পারে, আসতে পারে না? ও দেশে ও আসতেই পারে। এবার পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ও তো দেশে আসতে পারে। এবার কি বলছে, এবং ওদের টোটাল ইনকাম, ওদের মানে কাদের? ওই ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ওদের টোটাল ইনকাম ফ্রম ফরেন সোর্স বাট, বলছে ওদের টোটাল ইনকামের মধ্যে ওরা যে সারা বছর যে কামাবে ইনকাম। এখন তুই বলি স্যার ইনকাম কি করে বের করছে, টোটাল ইনকাম কি করে বের করছে? তোকে বলছি, ছোট করে এখানে বলে দিচ্ছি, আগে লেখা আছে, পিডিএফ এর শুরুর দিকে লেখা আছে, তবু আমি বলে দিচ্ছি। এটা কত নম্বর পেজ? 31 নম্বর পেজ। আমি বলে দিচ্ছি কত নম্বর পেজ, শুরুর দিকে চলে আয়। টোটাল ইনকাম কি করে বের করতে হয়, কি করে বের করতে হয়? এটা হচ্ছে পেজ নাম্বার, দাঁড়া বলছি 1 মিনিট, 15 পেজ, পেজ নাম্বার 15। শোন, টোটাল ইনকাম কি করে বের করতে হয়? আমাদের না ইনকামের কটা হেড, শোন আমার কথা, শোন মন দিয়ে। আমাদের ইনকামের 5খানা হেড। কটা হেড বললাম? ইনকামের 5টা হেড। সোর্স আলাদা, হেড আলাদা। কি বললাম? আমি যে একজন পার্সন, আমি যে ইনকাম করতে 5টা হেড থেকে ইনকাম করতে, আর কোনো হেড নেই ইনকাম করে। কি কি হেড? প্রথম হেডের নাম দেখ লেখা আছে, কি লেখা আছে? প্রথম হেডের নাম দেখ লেখা আছে ইনকাম ফ্রম স্যালারি। স্যালারি থেকে প্রথম হেড স্যালারি। তাহলে স্যার স্যালারি থেকে কারা ইনকাম করে? যারা চাকরি করে তারা স্যালারি থেকে ইনকাম করবে। সেকেন্ড হেডের নাম কি আছে বল? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি মানে বুঝতে পারছিস? তোর বাড়ি মানে তোর, আমার বাড়ি আছে, বাড়ি ভাড়া দিলাম, তার থেকে ইনকাম হলো হাউস প্রপার্টি ইনকাম। পিজিপি, স্যার পিজিপি মানে পি ফর প্রফিট, জি ফর গেইন। প্রফিট গেইন অর বিজনেস এন্ড প্রফেশন। ঠিক আছে? প্রফিট গেইন বিজনেস প্রফেশন, অর্থাৎ কেউ যদি বিজনেস করে, কেউ যদি প্রফেশন করে, প্রফেশন বুঝিস তো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এরা প্রফেশনের মধ্যে। তো এরা যদি কোনো ইনকাম করে, আর কি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। স্যার ক্যাপিটাল গেইন কোনটা? তোর বাড়ি আছে, বাড়ি বেচে দিবি, বাড়ি বেচে টাকা কামালে। তোর শেয়ার আছে, শেয়ার বেচে টাকা কামালে। বুঝলি তো? এখান থেকে যদি কোনো ইনকাম হয়। আর কি ইনকাম ফ্রম আদার সোর্সেস।
এই 5টা হেড যোগ করলে কি হয় জানিস তো? জিটিআই, দেখ লেখা আছে জিটিআই, গ্রস টোটাল ইনকাম। এই 5টা হেড যোগ করলে তাকে বলে গ্রস টোটাল ইনকাম। তার থেকে 80 নম্বর ধারার ডিডাকশন বাদ দিতে হয়, বাদ দিলে হয় টোটাল ইনকাম। তাহলে বুঝলে টোটাল ইনকাম জিনিসটা কি? এটা টোটাল ইনকাম। তাহলে কি বললাম? আমাদের ইনকামে 5টা হেড, আমাদের ইনকামে 5টা হেড। কি হেড? একটা হেড হচ্ছে স্যালারি, একটা হাউস প্রপার্টি, একটা বিজনেস প্রফেশন, একটা ক্যাপিটাল গেইন, একটা আদার্স। একটা ইন্টারেস্টিং বিষয়, এই যে 5টা নাম লিখেছি না, তোর 5টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারগুলো তোকে আলাদা করে শিখতে হবে, বুঝলি? এখন যে চ্যাপ্টারটা করছি, চ্যাপ্টার শেষ হয়ে গেলেই প্রথমটাই একটা একটা করে সিরিয়ালি আরম্ভ করো, বুঝলি তো? কি বলে এই 5টা হেড যোগ করলে হয়, তাকে বলা হয় জিটিআই। এর থেকে কিছু ডিডাকশন বাদ দেবো, বাদ দিলাম টোটাল। তাহলে বোঝা গেল নিশ্চয়ই টোটাল ইনকাম কথা বলে বুঝতে পারলি। এখন বললি স্যার টোটাল ইনকামটা এবার নিশ্চয় আইডিয়া টোটাল ইনকাম জিনিসটা কি? হ্যাঁ, কি বলছে? ইন কেস অফ ইন্ডিয়ান সিটিজেন অর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, মানে আচ্ছা, এরা যখন ভারতে ভিজিট করতে আসছে, এদের টোটাল ইনকাম, এদের টোটাল ইনকাম, এই টোটাল ইনকামের মধ্যে কি থাকবে না, কি থাকবে না, কি থাকবে বলে দিচ্ছি। এই টোটাল ইনকামের মধ্যে থাকবে না হচ্ছে ফরেন সোর্স ইনকাম। ফরেন মানে বিদেশে যদি কোনো ইনকাম করে, এই ইনকামের মধ্যে থাকবে না। কিন্তু থাকবে কি? ফরেন বিজনেস ইনকাম থাকবে। মানে তুমি যদি ফরেন থেকে যদি কোনো টাকা পাও, সেটার মধ্যে থাকবে না টোটাল ইনকামের। কিন্তু ফরেন থেকে যদি কোনো বিজনেস ইনকাম করো, সেটা থাকবে। লিখে দেখ, ইনক্লুডিং ফরেন বিজনেস ইনকাম। কিন্তু সেই বিজনেসটা কন্ট্রোল হচ্ছে কোথা থেকে? ভারত থেকে। বুঝতে পারছিস তো? এই কথাটা বলেছে। এবং সেটা যদি 15 লাখ টাকা ক্রস করে যায়, আজকে ধর কোনো একজন ইন্ডিয়ান সিটিজেন আছে, কোনো একজন ইন্ডিয়ান সিটিজেন আছে, সে ফরেন থেকে আমাদের দেশে আসে। এবার তার টোটাল ইনকাম 15 লাখ টাকার বেশি। এই 15 লাখ টাকার মধ্যে ফরেনের কোনো ইনকাম থাকবে না, কিন্তু ফরেনের বিজনেস ইনকাম থাকতে পারে, এবং যেই বিজনেসটা কন্ট্রোল হচ্ছে ভারত। তাহলে যদি 15 লাখ টাকার বেশি হয়, তখন তোমাকে নন রেসিডেন্ট বলবে। বোঝা গেল কি বললাম? 15 লাখ টাকার বেশি হলে তখন তোমাকে নন রেসিডেন্ট বলবে, কিন্তু কিছু কন্ডিশন তোমাকে ফুলফিল করতে হবে। কি কন্ডিশন? আমাদের প্রিভিয়াস ইয়ার কথা বললাম 23-24, 23-24 সালে ভারতবর্ষে তোমাকে 120 দিন মিনিমাম থাকতেই হবে। মিনিমাম 120 দিন থাকতে হবে 23-24 সালে, 120 দিন থাকতে হবে। অ্যান্ড লাস্ট 4 বছরে মোট 365 দিন থাকতে হবে। কারণ কি বলতে পারি, আগে যে 60 দিনের নিয়মটা ছিল, ওই 60টা চেঞ্জ হয়ে কত হয়ে গেল? 120 হয়ে গেছে। 60টা চেঞ্জ হয়ে 120 হয়ে গেল। ঠিক আছে? এই পয়েন্টটা নতুন চেঞ্জ হয়েছে, পয়েন্টটা মাথায় রাখ, কোন চিন্তা নেই, আমি আছি। ঠিক আছে, সব হয়ে যাবে। ডিম রেসিডেন্ট, তারপরে একটা কথা বলছে ডিম রেসিডেন্ট। বলছে ইন্ডিভিজুয়ালকে তুমি নট এনওআর বলতে পারো, তুমি ইন্ডিভিজুয়ালকে এনওআর বলতে পারো। কখন বলতে পারো? যদি এই 3টে কন্ডিশন না। কি কন্ডিশন? ইন্ডিভিজুয়ালকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ইন্ডিভিজুয়াল টোটাল ইনকাম এক্সক্লুডিং ইনকাম ফ্রম ফরেন সোর্স বাট ইনক্লুডিং ফরেন বিজনেস ইনকাম হুজ কন্ট্রোল ইন ইন্ডিয়া এক্সিড 15 লাখ, যে 15 লাখ টাকা কস্ট করে। আর কি? such person is not paying tax in any country, ওই পার্সন কোন দেশেই ট্যাক্স দেয় না, কোন দেশেই ট্যাক্স দেয় না। কেন দেয় না? ডিউ টু হিজ ডোমিসাইল অ্যান্ড রেসিডেন্স অর সিমিলার নেচার। ওর কোন দেশে ট্যাক্স দেয় না, কেন? ডোমিসাইলই নেই। ঠিক আছে তো? ওর ওর রেসিডেন্স কোন দেশের নয়। ঠিক আছে তো? এই জন্য কোন দেশের ট্যাক্স দেয় না। যদি এরকম কন্ডিশন হয়, তখন তাকে তুমি ডিম রেসিডেন্ট মনে করবে এবং এনওআর হবে। এতক্ষণ যা যা করলি, একদম পুরো একটা ছোট্ট একটা সামারি করে দিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়। ছোট্ট একটা সামারি করে দেয়, ছোট্ট একটা সামারি দিয়ে দেয়, বুঝতে অসুবিধা না হয়। ভালো করে মন দিয়ে শুনবি, ছোট সামারি, ছবির দিকে তাকাবি। এই যে আমি পুরো এতক্ষণ তো যে লেখালাম, তুই যদি লেখাগুলো নাও দেখিস, শুধু এইটুক দেখিস, তুই অঙ্ক পেরিয়ে যাবে। শুধু এইটা দেখলেই পেরিয়ে যাবে। এটা একটা চার্ট করে দিয়েছি। কি লেখা আছে? আইসি আর অর পিও পিআই। এখানে ফুল ফর্ম লিখতে পারবো না, ইন্ডিয়ান সিটিজেন অর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। খুব সুন্দর সুন্দর কথা জিজ্ঞাসা করবে, এগুলো বলতে হবে। হ্যাঁ, যদি বলতে পারিস তাহলে ভাবে শিখে গেছিস। ঠিক আছে? আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবি কিন্তু। ইন্ডিয়ান সিটিজেন অর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যদি তুমি 182 দিনের বেশি ভারতে থাকো, তাহলে তোকে কি বলবো? যদি 182 দিনের বেশি থাকলে কি হবে, আর বেশি না থাকলে, এটা লেখা আছে, সুন্দর করে লেখা আছে। যদি তুমি 182 দিনের বেশি থাকো, ইয়েস, তাহলে কি হবে? আর যদি নো হয়, তাহলে কি হবে? যদি তুমি 182 দিনের বেশি থাকো, তাহলে কোনো চিন্তাই নেই, তুমি রেসিডেন্ট। কোনো চিন্তা, এখানে কোনো কোশ্চেন হচ্ছে না। ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ফরেন থেকে ভারতে এসছে, সে যদি 182 দিনের বেশি থাকে, রেসিডেন্ট। তাহলে ইএস হলে রেসিডেন্ট।
স্যার যদি নো হয়, তখন জানতে হবে তার ইন্ডিয়ান ইনকাম কত। যদি নো হয় তখন জানতে হবে ইন্ডিয়ান ইনকাম কত, 15 লাখের বেশি নাকি 15 লাখের কম। যদি ইন্ডিয়ান ইনকাম যদি 15 লাখের বেশি হয়, ইয়েস, যদি হয় তাহলে কি হবে, যদি নো হয় তাহলে কি, বুঝতে পারছিস তো? সুন্দরভাবে আমি সুন্দর চার্ট করেছি কিন্তু ব্যাপারটা। স্যার যদি 15 লাখের বেশি হয় তাহলে কি হবে, তখন জানতে হবে ও 23-24 প্রিভিয়াস ইয়ার 23-24 ভারতবর্ষে 120 দিনের বেশি থাকতে হবে এবং লাস্ট 4 বছরে মোট 300 কতদিন থাকতে হবে, 360 দিন থাকতে হবে। লাস্ট 4 বছরে 360 দিন থাকতে হবে, ঠিক আছে তো? লাস্ট 4 বছরে কতদিন থাকতে হবে, 360 দিন থাকতে হবে। স্যার যদি ধরুন ও 15 লাখ টাকার বেশি কামাতে পারলো না, তাহলে তো কোনো সন্দেহ নেই, নন রেসিডেন্ট 15 লাখের বেশি কামাতে না পারলে নন রেসিডেন্ট লেখা আছে, নো বলে। আমার কথাটা মন দিয়ে শুনবে কিন্তু, সুন্দরভাবে বুঝো, আমি ধরে ধরে বলছি, কোনো ডাউট থাকলে পরের দিনও আবার জিজ্ঞেস করতে, আমি আবার পরের দিন বলবো, কোনো চিন্তা নেই। আচ্ছা দেখ এখানে কি বলছে, আমি আবার বলছি, কারণ এই কোশ্চেন গুলো তো রাখবে। ইন্ডিয়ান সিটিজেন যদি 182 দিনের বেশি থাকে তখন তাকে কি বলবো, রেসিডেন্ট। দেখ লেখা আছে ইএস হলে রেসিডেন্ট, আর যদি রেসিডেন্ট হয় তখনই তুই অ্যাডিশনাল কন্ডিশনে যাবি। কিসে যাবি, অ্যাডিশনাল কন্ডিশন তুই জানিস, লাস্ট 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর 30% করে থাকতে হবে, আর লাস্ট 7 বছর টোটাল 730 দিন থাকতে হবে, সেটা লেখা আছে। যদি রেসিডেন্ট হও তখন তোমাকে অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। যদি ইয়েস হও, তুমি রেসিডেন্ট হও, তখন জানতে হবে তুমি অর্ডিনারি কি অর্ডিনারি না। আর যদি রেসিডেন্ট না হও তাহলে তো জানার দরকার নেই, N1, বুঝতে পারি তো? এখানে একটু একটু ছোট্ট একটা মিস্টেক করে যাই, বলে দিচ্ছি। প্রথমে তো বিচার করে নিলাম রেসিডেন্ট, হ্যাঁ স্যার রেসিডেন্ট হয়ে গেছে, এবার অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। অ্যাডিশনাল কন্ডিশন দুটো আছে, দুটোই যদি স্যাটিসফাই করো অর্ডিনারি, আর যদি দুটোর মধ্যে যদি একটা স্যাটিসফাই করো তাহলে কি, নট অর্ডিনারি। আর যদি একটা স্যাটিসফাই না করো নট, এটাই লেখা আছে। আচ্ছা তুমি যদি 182 দিনের কম থাকো তখন কি করতে হবে, ইন্ডিয়ান সিটিজেন যদি 182 দিনের কম থাকে তখন কি করতে হবে, তখন দেখতে হবে তার ইন্ডিয়ান ইনকাম 15 লাখের বেশি না কম। স্যার 15 লাখের কম, নন রেসিডেন্ট। 15 লাখের বেশি, 15 লাখের বেশি হলে দেখতে হবে 23-24 ভারতে কতই ছিল, 23-24 কি ভারতে 120 দিনের বেশি থাকতে হবে এবং লাস্ট 4 বছরে 360 দিন। যদি থাকে তাহলে তাকে বলবো N1, যদি থাকে তাকে বলবো N1, নট অর্ডিনারি। আর যদি না থাকে তাকে বলে নন রেসিডেন্ট। এই হচ্ছে থিওরি, আর কিছু নেই। এই থিওরিটা যখনই অঙ্ক করবি এই থিওরিটা সামনে রাখবি, তো অঙ্ক ইজিলি হবে, কিছু নেই। এইটা থিওরিটিক্যাল কথা। এবার তোর অঙ্ক করাটা বেশি ইজি হয়ে যাবে, বুঝতে পারছিস? দেখ কোশ্চেনটা দিকে তাকাবি সবাই, কোশ্চেনটা দিকে সবাই তাকাবি। দেখ 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে রতন লেফট ইন্ডিয়া, শুনছিস তো? রতন লেফট ইন্ডিয়া মানে বুঝতে পারছি ভারতবর্ষ ত্যাগ করে ছেড়েছে, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য ভারত ছেড়েছে। কবে, 31 ডিসেম্বর 2009, এই তারিখে ভারত ছেড়েছে। হি ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 2021, 21-22, 22-23। কতদিনের জন্য ভারতবর্ষে এসছে দেখ, 80 দিন, 75 দিন আর 100 দিনের জন্য ভারতে এসছে। হি কেম টু ইন্ডিয়া অন July 2, 2023 and left India on August 30, ঠিক আছে তো, 2023। তো বলছে তুমি এর ডেসিলিটার বের করে দাও। আগের বছর পরীক্ষা এসেছিল, এটা জেনারেলে 5 মার্কস দিয়েছিল, খুব সিম্পল টাইপের একটা অঙ্ক দিয়েছিল। তাহলে তোকে কিভাবে সাজাতে হবে জানিস তো, দেখে নে কিভাবে করবো। এখানে একটা লিভের ঘর করবো, লিভ আর কাপ। শুধু ইনফরমেশন গুলো তোকে দেখতে হবে কি বলেছে। ও ফার্স্ট টাইম ভারত ছেড়েছে কবে, 31 ডিসেম্বর 2019 লিখতে হবে। ভারত ছেড়েছে, তাই তো, ছেড়েছে মানে লিভ, 31 ডিসেম্বর 2019 এই তারিখে ভারত ছেড়েছে। আচ্ছা 31 ডিসেম্বর 2019 এটা কোন ইয়ারের মধ্যে পড়বে, 19-20 জানিস? 31 ডিসেম্বর 19 মানে কি 19-20, 19-20 এই বছর ভারত ছেড়েছে। তাহলে ভারতে এসছে কবে আবার দেখি, ও ভারতে এসছে কবে, এই তারিখ ভারত ছেড়ে দিল। ও আবার ভারতে এসছে কবে দেখ, এখানে দেখ, হি কেম টু ইন্ডিয়া 2023 এসছে, July 2, 2023। তাহলে এসছে কবে, July 2 মানে 27-23 তে এসছে। সমস্ত কোশ্চেনের অ্যান্সার চিন্তা করতে হবে না, একদম চিন্তা করতে হবে না, অ্যান্সার আমি দিয়ে দেবো। 27-23 তে এসছে। তাহলে 27-23 মানে কোন ইয়ার, 23-24 ভারতে এসছে।
ঠিক আছে, তারপর কিছু বলেছে, অনেক কিছু বলেছে আরো। তারপর আবার ভারত ছেড়েছে কবে? 30 আগস্ট 2023। 30 আগস্ট 2023, মানে এই তারিখে আবার ভারত ছেড়েছে। বোঝা গেল? তাহলে একদম সুন্দর করে ধরে ধরে বুঝবো, কিন্তু দেখ ব্যাপারটা ভালো করে বুঝবি। মেন হচ্ছে ছবিটা, ও এই তারিখ ফার্স্ট ভারত ছাড়লো। আবার ভারত আসলো কবে? 19-20-তে ভারত ছেড়ে 23-24 এসছে। ঠিক আছে, আবার ভারত ছেড়ে গেছে এই তারিখ ভারত ছেড়ে গেছে। কিন্তু এই দেখ, এই 19-20 থেকে 23-24-এর মধ্যে অনেকগুলো বছর মাঝে ভারত এসছে, যেটা তোরা বলছিলি আমি বলিনি তখন, ইচ্ছা করে বলিনি, এবার বল। মাঝে কতদিন এসে ভারতে ছিল বল, ডেট গুলো বলেছিল এখানে, বলেছিল দেখ 20-21, 21-22, 22-23 লিখবি, এখানে লিখবো 20-21-এ কতদিন ছিল, 21-22-এ কতদিন ছিল, আর 22-23-এ কতদিন ছিল বল। 20-21-এ কতদিন ছিল? 80, আর 21-22 100। ঠিক আছে, মোটামুটি মোটামুটি একটা আইডিয়া হলো কিভাবে অঙ্কটা করতে হবে। প্রথমে জানতে হবে কি জানিস তো, দেখ আমি তো ঘরটা করছি, ঘর না করলেও হয়, বা ধর না ঘর ফর করার দরকার নেই তোদের জন্য। আমাদের প্রিভিয়াস ইয়ার কথাই করতে বলছিলাম বারবার করে, 23-24, তাই তো 23-24। সেখানে না একটা ইয়ারের ঘর, 23-24, তাই তো। দেখতে হবে 23-24-এ ও কতদিন ছিল, ভালো করে একদম ঠান্ডা মাথায় বুঝ। এখানে দেখতে হবে ভারতে কতদিন ছিল, এই নিয়ম। তো ও, ওই ভদ্রলোক ভারতে আসলো কবে? এই দেখ না, এই দেখ দেখা, বুঝতে পারছিস তো? 23-24-এ ভারতে আসলো কবে? 2 জুলাই। তাহলে কতদিন ছিল বল? জুলাই মাসে কতদিন ছিল তুই হিসাব কর। আচ্ছা আমি না, তোদের জন্য এটা মানে বেটার হবে, প্রথম অঙ্ক করায় লাস্টের দিকে যখন চ্যাপ্টারটা মোটামুটি মাথা আয়ত্তে চলে আসবে, তখন আমরা অনেক শর্টে করবো। এখন একটু লিখে লিখে করে মাসগুলো লিখছি। আমাদের মাস কি কি হয়? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। প্রথম প্রথম এগুলো লিখে লিখে করবো, ঠিক আছে? যখন হয়ে যাবে, যখন পরীক্ষার আগে যখন রিভিশন করবো, তখন আর এগুলো লিখতে হবে, ঠিক আছে? তখন এমনি মাথায় ঢুকে যাবে। এখন যেহেতু প্রথম প্রথম করছিস তো, তো এই জন্য লিখে লিখে করছি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর এটা টোটাল। তো দেখ 23-24-এ ভারতে এসেছিল কবে? জুলাই মাসের 7 তারিখে এসছে, সরি জুলাই মাসের 2 তারিখে এসছে, 7 জুলাই, জুলাই মাসের 2 তারিখে এসেছিল। তাহলে বল, জুলাই মাসের 2 তারিখে আসলে জুলাই মাসে কদিন ছিল বলতে পারবি? বল দেখি, হিসাব কর দেখি। জুলাই মাস কদিনে হয়? 31 দিন হয়। জুলাই মাসের 2 তারিখে এস, তাহলে আমি বলতে পারি 30 দিন ছিল, বলতে পারি না? 31 দিনে তো মাস হয়, তাহলে 30 দিন ছিল। ঠিক আছে, কেউ বলবে 30, কেউ বলবে 29, কোনো ম্যাটার করে না। তা আমি বললাম কদিন ছিল? 30 দিন ছিল। ও চলে গেছে কবে আবার? দেখ, ও চলে গেছে আগস্ট মাসের 30 তারিখ। তাহলে কদিন ছিল আগস্ট মাসে? 30 দিন। কদিন ছিল বল? 23-24-এ 60 দিন। আমি আর কিছু করছি শুধু এইটুকু। প্রথম তোকে যাতে করে থিওরি বোঝালাম, কি বোঝালাম? স্যার আপনি বললেন 23-24-এ 182 দিন থাকতে হবে, আছে 182 দিন আছে না? তাহলে 182 দিন যদি না থাকে, তাহলে কি থাকতে হবে? তখন কি নিয়ম থাকতে হবে? 182 দিন যদি না থাকে, তখন থাকতে হবে, তখন দেখতে হবে যে ও প্রিভিয়াস ইয়ারে 60 দিন ছিল, 60 দিন ছিল। 60 দিন থাকলে লাস্ট 4 বছর বলতে হবে, লাস্ট 4 বছর। লাস্ট 4 বছর মানে কি? 23-24 নাকি 22-23, 21-22, 20-21, আর 19-20। আমার বেশি করে লাভ কি? আমি একদম সিস্টেম ওয়াইজ করবো। তাহলে দেখ 20-21-এ কতদিন ছিল বলেই দিয়েছে। 20-21-এ ছিল কতদিন? দেখ 20-21-এ 80 দিন ছিল, তাই তো? 20-21-এ 80 ছিল। তারপর 21-22-এ কতদিন ছিল বল? আর 22-23-এ 100 ডেজ। এবার 19-20, ও ও ভদ্রলোক, আচ্ছা আচ্ছা বলতে পারবি ও কোন দেশের লোক? এমনি এমনি কোথাকার লোক তুই বলতে পারবি? কোথাকার সিটিজেন বলতে পারবি কোশ্চেন না পড়ে? এটাকে আমরা দেখ একটু কমন সেন্স একটু খাটাই, আমরা একটু সেন্স খাটাই। এখানে বলে দেয়নি ও কোথাকার সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন নাকি ফরেন সিটিজেন, কিন্তু আমরা বুঝছি কি করে? বলছে ভারত ছেড়েছে 19-20, ধরেই নিচ্ছ ইন্ডিয়ান সিটিজেন। অ্যাকচুয়ালি কোশ্চেনে বলতে হয় ইন্ডিয়ান নাকি ফরেন,
কিছু না বললে তুই তোর কোশ্চেন পড়ে বুঝতে পারবি এটা ইন্ডিয়ান হওয়া উচিত নাকি ফরেন হওয়া উচিত। ও প্রথমবার ভারত ছাড়লো 1920। তার আগে তো বলেন সে ইন্ডিয়ান সিটিজেন। তাহলে ইন্ডিয়ান সিটিজেন 1920 ভারত ছেড়েছে। তো 1920 কবে ভারত ছেড়েছে বল? 31/12/19। তাহলে ভারতে এপ্রিল মাস ছিল। 1920 করছি কিন্তু, হ্যাঁ, 1920 ভারত ছেড়েছে। কবে? 31/12/19 ভারত ছেড়েছে। দেখ, এপ্রিল মাসে 30 দিন ছিল, মে মাসে 31 দিন, জুন মাসে 30 দিন, জুলাই 31 দিন, আগস্টে 31 দিন, সেপ্টেম্বরে 30 দিন, অক্টোবরে 31 দিন, নভেম্বরে 30 দিন, ডিসেম্বরে 31 দিন। আর তো ছিল না। তাহলে কত হচ্ছে? যোগ কর দেখি। 1 2 3 4 5 6 7 8 9, 270। 70, 71, 72, 73, 74, 75, 275। ঠিক আছে তো? তাহলে দেখ, লাস্ট 4 বছরে কি 365 দিন হচ্ছে? 4টে যোগ করে কি 365 দিন হচ্ছে? লাস্ট 4 বছরে 365 দিন হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে, তো 100 এমনি 365 দিন হয়ে যাচ্ছে। তার মানে ওকে তো রেসিডেন্ট বলতে পারি। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? কোনো চিন্তা নেই, আমি সব কটা অঙ্ক মোটামুটি যতগুলো পারবো আমি করে করে ধরে ধরে পড়াবো। ঠিক আছে? লাস্ট 4 বছর কতদিন হচ্ছে? 365 দিন হচ্ছে। 1 মিনিট। আচ্ছা, আর একটা কথা, জুলাই মাসে কতদিন ছিল একটু এখানে একটু দেখে নি। কারণ এখানে যদি 60 দিন হয়, মানে যদি কোনো কারণে এখানে 60 না হয়, যদি 59 হয়, তাহলে কিন্তু নন রেসিডেন্ট। যদি 59 হয় একটু দেখ তো। ও কবে চলে যাচ্ছে? ভারত ছেড়ে যাচ্ছে কবে? ও ভারত ছেড়ে যাচ্ছে 30শে আগস্ট আছে, মানে 30 দিন ছিল। আচ্ছা, 30 দিন ছিল, ঠিক আছে। আর ও ভারতে আসলো কবে? জুলাই মাসের 2 তারিখে আসলো। জুলাই মাসে যদি 2 তারিখ থেকে যদি ধরি, 31 থেকে 30 দিন, ঠিক আছে। এবার অনেকে না এখানে, এখানে কেউ কেউ বইতে এখানে 59 ধরেছে। বুঝতে পারলি কেন 59 ধরেছে? বুঝতে পারছিস তো কি 59 ধরেছে? তো ওরা ওরা এখানে ধরে নিয়েছে। অ্যাকচুয়ালি ও যেদিন চলে যাচ্ছে আমি সেই দিনটাকে ধরেছি। আর ও যেদিন আসছে সেই দিনটাকে আমি ফোন করছি, যেদিন আসছে। তো যেদিন আসছে সেই দিনকে যদি কাউন্ট করিস, তুই 1 তারিখটাকে কাউন্ট করলি না। তুই তো 1 তারিখটাকে কাউন্ট করলি না। তাহলে তুই কতদিন হচ্ছে? এখন তো 30 দিনই হচ্ছে। তা 30 দিন, 30 দিন, 60 দিন। যাই হোক, আমি আমি আমাদের নিয়মে ঠিকই আছি। তাহলে এত দেখে কি বুঝতে পারলি? ওকে রেসিডেন্ট কি রেসিডেন্ট? রেসিডেন্ট হয়ে গেল, রেসিডেন্ট। এবার জানতে হবে অর্ডিনারি নাকি নট, অর্ডিনারি নাকি নট অর্ডিনারি। কি বললাম বুঝতে পারলি তো? হ্যাঁ, ওকে অর্ডিনারি নাকি অর্ডিনারি। তাহলে দেখ, অর্ডিনারি নট অর্ডিনারি জানার জন্য কি নিয়ম শিখেছিলাম? লাস্ট 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর 365 থাকতে হবে। আচ্ছা, ও কোথাকার লোক? ইন্ডিয়ান সিটিজেন। তো 19 20 আগে কত ছিল? 18 19। ঠিক আছে তো? 17 18 ক বছর হয়? 10 বছর। 1 2 3 4 5 6। ঠিক আছে? 7 8 9 10, 16 17, 15 16, 14 15 আর 13 14। ঠিক আছে তো? তাহলে সব কটা দিনই তো কি ছিল? 365 করেই ছিল। বুঝতে পারলি তো? তার মানে 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর 3 বছর থাকতে হবে, আছে। 7 বছর পর 730 দিন থাকতে হবে, আছে। তাহলে কি ও রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি আছে। তাহলে অ্যান্সারটা কি হলো? ওকে বলবো রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি আছে। কি হলো? রেসিডেন্ট অ্যান্ড অ্যান্সার হলো রেসিডেন্ট অর্ডিনারি। দেবো করতে। ঠিক আছে তো? মোটামুটি বোঝা গেল অঙ্কটা? ক্লিয়ার হয়েছে অঙ্কটা? লেখালেখি কি হবে তো? লেখাটা কি লিখতে পারিস? এবার অ্যাকচুয়ালি এটা তো অঙ্ক হলো। এটা তো অঙ্ক হলো, লিখতে হয় তো। অঙ্কে তোকে লিখতে হয় যে এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে কেন। তো এখানে কি লিখতে হবে তোকে? প্রথমে লিখতে হবে বেসিক কন্ডিশন। হেডিং দিতে হবে বেসিক কন্ডিশন। তো বল।
ও বেসিক কন্ডিশন কিভাবে লিখতে হয়, লেখাটা দেখিয়ে কিভাবে লিখতে হয়। তো রতন, এই রতন ছিল তো, রতন কি দিচ্ছি, হি স্টে ইন ইন্ডিয়া, হি স্টে ইন ইন্ডিয়া ইন প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার কত আমাদের, প্রিভিয়াস ইয়ার 23-24, 23-24 কতদিন ছিল, 60 days, 60 days, ঠিক আছে, 60 days ছিল। ব্যাকেটে লিখবি লেস দ্যান 182 days, তাহলে ওই কন্ডিশন স্যাটিসফাই করতে পারেনি। লিখবো হি স্যাটিসফাই সেকেন্ড বেসিক কন্ডিশন, হি স্যাটিসফাই সেকেন্ড বেসিক কন্ডিশন, ঠিক আছে, সেকেন্ড বেসিক কন্ডিশন। তো এইটুকু লিখলেই হয়ে যাবে। সেকেন্ড বেসিক কন্ডিশন, সেকেন্ড বেসিক কন্ডিশন কি ছিল, প্রিভিয়াস ইয়ারে সেকেন্ড বেসিক কন্ডিশন কি ছিল, এখানে ব্যাকেটে লিখে দিলাম প্রিভিয়াস ইয়ারে 60 days and 365 days in last 4 PPY, বোঝা গেল। So he is a resident in India, হ্যাঁ ওটা বেসিক না, তো অ্যাডিশনাল। ওদের লেখাটা কিভাবে লিখতে হলো, সো হি ইজ আ রেসিডেন্ট ইন ইন্ডিয়া, এবং আন্ডারলাইন করে দাও। এবার লিখতে হবে অ্যাডিশনাল কন্ডিশন, কি লিখবো, হি স্যাটিসফাই বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন। বেশি লিখতে হলো না, লিখতেই হলো, জাস্ট এই কথা লিখলেই হবে, বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন, হি স্যাটিসফাই বোথ দ্য additional condition, he satisfy both the additional condition. So he is resident, an ordinary resident, an ordinary resident in India. আচ্ছা, যেটা বলছিলাম এই অঙ্কে একটা জিনিস বলে দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে প্রতিটা অঙ্কে বলে দেবে, এই অঙ্কে বলে দেয়নি কারণ ম্যাক্সিমাম আমি যে পিডিএফ প্রোভাইড করি ওখানে দেখি সব কটা অঙ্কে বলে দেবে যে যারই রেসিডেন্স বের করতে হলে সে কোন দেশের সিটিজেন বলে দেবে, ইন্ডিয়ান নাকি ফরেন বলে দেবে, এখানে কোশ্চেনে কিছু বলে দেয়, দেখিস কোশ্চেনের কথাও কিছু বলে দেয়। এখানে কিন্তু কোশ্চেনে একবারও বলেনি ওই ইন্ডিয়ান সিটিজেন নাকি ফরেন সিটিজেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে একটা অ্যাজাম্পশন করে নিতে হবে এই ইন্ডিয়ান সিটিজেন না ফরেন সিটিজেন। আচ্ছা, আমি যে অঙ্কটা করে দিয়েছি না, আমি কি সিটিজেন হিসেবে অ্যাজাম্পশন করেছি জানিস, আমি ফরেন সিটিজেন হিসেবে অঙ্কটা করেছি। আমি মনে করেছি ও ফরেন সিটিজেন, তার জন্যই অ্যান্সার হবে, এটা ইন্ডিয়ান সিটিজেন হলে অ্যান্সার হবে না। বুঝতে পারলি কি বললাম, আমি এখানে লিখে রাখ, পড়াশা লিখে রাখ, নিচে লিখে রাখ ইট ইজ অ্যাজিউম দ্যাট, লিখে রাখ, নাহলে পরে অঙ্কগুলো ভুল হয়ে যেতে পারে তোদের। ইট ইজ অ্যাজিউম দ্যাট, ইট ইজ অ্যাজিউম দ্যাট রতন ইজ ফরেন ন্যাশনাল, ফরেন ন্যাশনাল লিখলি তো, আমি আমার সঙ্গে লিখলি আমি কথাটা কি লিখলাম, আমি কি লিখলাম কথাটা লিখেছিস তো, আমি ধরে নিয়েছি যে ফরেন ন্যাশনাল। এখন তুই বলি স্যার আমি যদি ইন্ডিয়ান সিটিজেন ধরি তাহলে ভুলটা কোথায়, কোনো ভুল নেই, কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হলে একটা, প্রথমে আমি একটা রুল বলেছিলাম, ইন্ডিয়ান সিটিজেন যদি হয়, আচ্ছা ও কি করতে যাচ্ছে বলতে পারবি, ও কি করতে যাচ্ছে, কোশ্চেনটা পড়ে বলো কি করতে যাচ্ছে একজন, ও তুই যদি ইন্ডিয়ান সিটিজেন ধরিস তাহলে ফরেনে যাচ্ছে কি করে, কোশ্চেন পড় কি করতে যাচ্ছে বল। Ratan left India for the first time on December 31st, 2019. He visited India during the previous year. কিছু বলেনি, তাই তো? কোশ্চেনে কিছু বলেছে? তাহলে ও ফরেনে যাচ্ছে কি করতে যাচ্ছে? কিছু তো একটা কারণে যাচ্ছে। কিছু তো একটা কারণে যাচ্ছে। আমি যদি ধরি যে রতন ফরেনে যাচ্ছে এমপ্লয়মেন্ট পারপাসে, ধরতে তো পারি এমপ্লয়মেন্ট পারপাস, কিন্তু আমি কি বলেছিলাম ইন্ডিয়ান সিটিজেন, দেখ নোট লেখা ছিল, নোটটা একটু ভালো করে পড়তে হবে, নোটটা যে লেখা ছিল ওখানে, না হলে আমি বলেছি কি লেখা ছিল, ইন্ডিয়ান সিটিজেন যদি এমপ্লয়মেন্ট পারপাসের বাইরে যায় তাহলে 60 days অ্যাপ্লাই হয় না, বলেছিলাম মনে আছে, এই রুলটা মাথায় রাখতে হবে।
কি বললাম বুঝতে পারলি তো? এটা তোকে মাথায় রাখতে হবে। তাহলে ও হচ্ছে একজন ইন্ডিয়ান সিটিজেন, ও হচ্ছে একজন, আমি যদি মনে করি ও ইন্ডিয়ান সিটিজেন, ফরেনে যাচ্ছে কি করে? ইন্ডিয়ান সিটিজেন ফরেনে কি করতে যাচ্ছে? হয় ক্রিউ মেম্বার ইন্ডিয়ানশিপ বলেনি, তারপর হচ্ছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনের কথা বলেনি, ইন্ডিয়ান সিটিজেন বলে, তাহলে ফরেনে আছে এমপ্লয়মেন্ট পারপাস। তাহলে এমপ্লয়মেন্ট পারপাসে যদি ফরেনে যায় তাহলে কি 60 ডেজ অ্যাপ্লাই হয়। ঠিক আছে, তাহলে এখানে সেক্ষেত্রে কি হবে, আমরা পুরোপুরি নন রেসিডেন্ট, তাই তো? তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কি হতো? সেক্ষেত্রে অ্যান্সারটা কি হতো এই বলছি, লিখে নে। বলছি লে দুটোরই অ্যান্সার করে দিচ্ছি, দুটোরই অ্যান্সার করে দিই। তুই যদি এটাকে ফরেন ধরিস তাহলে কি হবে? আরে আমার কথাটা শোন, কোশ্চেন তো বলে দেয়নি, কোশ্চেন তো বলতে পারতো ফরেন। যদি ফরেন বলতো তাহলে পুরো অ্যান্সারটা লিখতে হতো। যদি বলতো ইন্ডিয়ান সিটিজেন, আমি এটা বলছি এটা লিখতে হতো। তাই দুটোই করিয়ে দিলাম, দুটোই করিয়ে দিলাম। পরীক্ষার কোশ্চেন কিন্তু বলে দেবে ইন্ডিয়ান সিটিজেন নাকি ফরেন সিটিজেন, বলে দেবে কিন্তু, এটা মাথায় রাখতে হবে। লেখে যেটা বলছি, লেখ, সিন্স হি ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, since he is an Indian citizen, since he is an Indian citizen, লিখিস? Since he is an Indian citizen, comes to India for visit purpose, comes to India for visit purpose। ও কিন্তু ইন্ডিয়াতে কি করতে আসছে দেখেছিস তো, ভিজিট করতে আসছে। ওকে বলে দিয়েছে লাস্টে পার্মানেন্টলি ভারতে চলে এসেছে, চাকরি করতে বাইরে গেছিল, পার্মানেন্টলি ভারতে চলে এসেছে, কোথাও বলেছে না। তাহলে ও চাকরি করে, মাঝে মাঝে বাড়িতে লোকজন আছে, ফ্যামিলি আছে, দেখাশোনা করতে আসে। তো ঠিক আছে, ভিজিট পারপাস, এটাকে বলে ভিজিট পারপাস। ঠিক আছে তো? হেন্স, লাইক হেন্স ফর বিকামিং রেসিডেন্ট, হেন্স ফর বিকামিং রেসিডেন্ট, হেন্স ফর বিকামিং রেসিডেন্ট, he has to stay, he has to stay, okay, he has to stay, লিখিস তো? in India, in India for at least, for at least 182 days, full stop। However, he is in India, however, he is in India, however, he is in India for only 60 days, for only 60 days, for only 60 days during the previous year, during the previous year। ঠিক আছে তো? Hence, he is a non-resident, he is a non-resident in India। হ্যাঁ, আমি একটু রেড করে দিচ্ছি প্রথমটি আরো একবার, মিলিয়ে নে যেটা বলছি। সিন্স হি ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, কামস টু ইন্ডিয়া ফর ভিজিট পারপাস, হেন্স ফর বিকামিং রেসিডেন্ট হি হ্যাজ টু স্টে ইন ইন্ডিয়া ফর অ্যাট লিস্ট 182 days। However, he is in India for only 60 days during the previous year. Hence, he is a non-resident in India। এই যে আমি যে কথাটা লিখলাম, বহু এই কথাটাই লিখতে হবে, কথা নেই। তুই অঙ্কটা পড়ে তো মানেটা বুঝতে পারলি, তুই কি বুঝতে পারলি সেটা তুই তোর নিজের ভাষায় লিখলি। এখানে কি লিখেছি বলছি, এই রতন যেহেতু ইন্ডিয়ান সিটিজেন, তাহলে ইন্ডিয়ান সিটিজেন ও ভিজিট করতে ভারতে আসছে। ভিজিট করতে ভারতে আসলে কি হয়, নিয়মটা 182 ডেজ থাকতে হবে। তাই 182 ডেজ থাকতে হবে, কিন্তু ও 182 ডেজ ছিল না, ও 60 ডেজ ছিল, তাই ওকে নট, এটাই লিখেছে। আর কি লিখে বুঝতে পেরেছি ব্যাপারটা? তা আমি দুটোই করিয়ে দিলাম। আমি প্রথমে না ভালো করে খেয়াল করিনি, ঠিক আছে, পরে ভাবলাম যে না এটা তো ইন্ডিয়ান সিটিজেন বলেছি, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে যে অঙ্কটা করাবো, আগের বছর পরীক্ষায় এসেছিল, হ্যাঁ 2023 অনার্সে এসেছিল, কোশ্চেনটা একটু পড়বো, হ্যাঁ কোশ্চেনটা একটু পড়বো। বলছে অঙ্কুশ ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন লাইনটা পড়বি, হ্যাঁ ভালো করে দেখ কোশ্চেনটা কি বলি, ইন্ডিয়ান সিটিজেন বলে দিয়েছে, সিটিজেন অফ ইন্ডিয়া বলে দিয়েছে কিন্তু।
কিন্তু আগে যে অঙ্কটা করলে জেনারেল অঙ্ক ওখানে বলে দেয়নি, এখানে বলেছে ইন্ডিয়ান সিটিজেন। একজন দেখ, একজন ওখানে কোশ্চেনটা দেখ, একজন এই অ্যান্সারটা খুলে রাখ, তাহলে বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে? বলছে হ্যাজ বিন ক্যারিং অন আ প্রফেশন ইন সিঙ্গাপুর। তার মানে এই অঙ্কুশ, ওর প্রফেশনটা কি সিঙ্গাপুরে, সিঙ্গাপুরের প্রফেশন মানে বিজনেস বা প্রফেশন, বুঝতে পারলি তো? ও বিজনেসও করতে পারে বা প্রফেশন, বিজনেস করলে ওই দেশে গিয়ে এই দেশে সমস্ত গুটিয়ে বিদেশে চলে গেল বিজনেস করতে, বা এমন হলো বিদেশে গিয়ে প্রফেশন ডাক্তারি করছে, বুঝতে পারলি, বা কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ধর সিএমএ কস্টিং করেছে, বা লয়ার ওই দেশে, বুঝতে পারলি, বা ইঞ্জিনিয়ার, যে কোনো কাজ করতে প্রফেশনের মধ্যে পড়ে। ও সিঙ্গাপুরে গিয়ে প্রফেশন করছে, হোয়ার হি ইজ নট লায়েবল টু পে এনি ট্যাক্স, এবং ওখানে সিঙ্গাপুরে ট্যাক্স পে করতে লায়েবল নয়, বলে দিয়েছে কিন্তু। হি লেফট ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম, সে ভারত ছেড়েছে প্রথমবারের জন্য 1/10/2019, বুঝতে পেরেছিস? হিজ ট্যাক্সেবল ইন্ডিয়ান ইনকাম পড়েছে কত প্রিভিয়াস ইয়ার 23-24-এ 10 লাখ টাকা ইন্ডিয়ান ইনকাম, অ্যান্ড হি অলসো আর্ন 8 লাখ ফ্রম এক্সাইজিং দ্য প্রফেশন ইন সিঙ্গাপুর। সিঙ্গাপুরে যে প্রফেশন করে সেখান থেকেও 8 লাখ টাকা কামাচ্ছে। বলছে যে এই প্রফেশনটা ইন্ডিয়া থেকে সেট আপ হয়েছে। আদার দেন প্রফেশনাল ইনকাম হি হ্যাজ আর্ন 12 লাখ টাকা ইন সিঙ্গাপুর। এবার আমি আর পড়বো না, না পড়ার আগে তোদের যে কিছুক্ষণ আগে একটা যে নোটটা বললাম না, কত পাতা, 27 নম্বর পাতা, ওইটা বোঝাবো, ওইটা বোঝাবো, আরেকবার বোঝাবো। এই এই পয়েন্ট এই 2 নম্বর পয়েন্ট, এই দেখ, এইটা, এটা খোল, তাহলে বোঝাতে সুবিধা হবে। ডিমড রেসিডেন্ট বলে একটা পয়েন্ট ছিল, ডিমড রেসিডেন্ট। ডিম মানে জানিস তো মনে করা, মনে করছে, পেয়েছিস খুঁজে ডিম রেসিডেন্ট পয়েন্টটা? এই যে ডিম রেসিডেন্ট সেকশন কি আছে, সেকশন 6 সাবসেকশন 1A, নতুন অ্যামেন্ডমেন্টে এই সেকশনটা এসেছে। বলছে ইন্ডিভিজুয়ালকে এনওআর বলা হবে, কি বলা হবে ইন্ডিভিজুয়ালকে? এনওআর বলা হবে। কখন এনওআর বলা হবে? নর কখন বলা হবে? ইন্ডিভিজুয়ালকে কখন নর বলা হবে? যদি এই নিচে 3টে কন্ডিশন দিয়ে, 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখনই ওকে নর বলা হবে। কি কন্ডিশন? ফার্স্ট অফ অল ওকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আজকে ইন্ডিয়ান সিটিজেন অঙ্কটা দিয়েছে, ইন্ডিয়ান সিটিজেন, হ্যাঁ দিয়েছে। এই অঙ্কটা এবছর দিয়েছিল পরীক্ষায়। নতুন রুল এসেছে দেখ, অঙ্কটার মধ্যে কেউ ছিল না যে এই রুলটা জানবে না সে অঙ্কটা 0 পাবে, এই রুলটা না জানলেই পুরো 0, এই রুলটা পুরো অঙ্ক ছিল। তারপর কি বলে টোটাল ইনকাম, মন দিয়ে শুনবি, এক্সক্লুডিং ইনকাম ফ্রম ফরেন সোর্স থেকে ইনকাম, বাট ইনক্লুডিং ফরেন বিজনেস ইনকাম নিতে পারো। আচ্ছা, ওখানে টোটাল ইনকাম কত বলেছে? 10 লাখ টাকা বলেছিল, প্রশ্নে 10 লাখ টাকা বলেছিল, কিন্তু সিঙ্গাপুরে যে প্রফেশন করে, প্রফেশন মানে বিজনেস, কত টাকা ইনকাম করেছে বলেছিল? 8 লাখ টাকা। কিন্তু সেই বিজনেসটা কন্ট্রোল হয় কোথা থেকে? ইন্ডিয়া থেকে। তাহলে নেবো কি নেবো না? ইন্ডিয়ান ইনকাম, তাহলে 8 লাখ টাকা, টোটাল কত হলো? 18 লাখ টাকা। এই 18 লাখ টাকা 15 লাখ টাকা বেশি না কম? বেশি। এবার এখানে পড়, ওই টোটাল ইনকাম এক্সক্লুডিং ইনকাম ফ্রম ফরেন সোর্সেস বাট ইনক্লুডিং ফরেন বিজনেস ইনকাম হুজ কন্ট্রোল ইজ ইন ইন্ডিয়া এক্সিড 15 lakhs। মিলেছে? দুটো কন্ডিশন মিললো। 3 নম্বর কন্ডিশন, সাচ পার্সন ইজ নট পেইং ট্যাক্স ইন এনি কান্ট্রি। পেয়েছিস? 3টে পয়েন্টই পেয়েছিস। তাহলে এরকম কন্ডিশন যদি মিলে যায় তাহলে তাকে কি বলবো? ডিম রেসিডেন্ট বলবো। এই লেখার জন্য নাম্বার পেয়ে দিই ফুল মার্কস। ডিম রেসিডেন্ট শুধু লিখতে হবে, শুধু এটা লিখতে হবে ডিম রেসিডেন্ট, বুঝতে পারলি কি বললো? তুই কি লিখবি? তুই লিখবি যে এই সেকশনে সমস্ত কন্ডিশন ফুলফিল করেছে, তাই আমরা ইন্ডিভিজুয়ালকে এনওআর বলবো। ব্যাস, ফুল মার্কস দেবে, এটা লিখবে। এই একটা লাইন লিখলে ফুল মার্কস। বুঝতে পারলি কি বললাম? বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে কোশ্চেনটা কি ছিল? তাহলে এরকম, এটা যেহেতু নতুন রুল এসছে, রুলটাকে পড়ে রাখছো, এই রুলের উপর অঙ্ক আসবে বলে। তাহলে লিখ, যেটা বলছি সেটা, যেটা লিখতে বলছি সেটা লিখবে, হ্যাঁ লিখবি, হ্যাঁ। আচ্ছা, এখানে দুটো কন্ডিশন বলেছিল না, বলেছিল যে হি হ্যাজ নট ভিজিটেড ইন্ডিয়া, দুটো কোশ্চেন দিয়েছিল। ও যদি ইন্ডিয়া ভিজিট না করে তাহলে কি হবে, আর ইন্ডিয়া ভিজিট করলে কি হবে। তো এখানে, ওখানে যে আমি যে পয়েন্ট গুলো পড়ালাম তোকে, ওখানে কতদিন থাকতে হবে কিছু বলা ছিল ওখানে না। তাহলে বুঝেছিস? নম্বর পয়েন্ট কি লিখবো? লেখ, লেখ অঙ্কুশ, এবার লিখবি অঙ্কুশ হ্যাজ ফুলফিল্ড, অঙ্কুশ হ্যাজ ফুলফিল্ড, ঠিক আছে, অল দ্য কন্ডিশন, অল দ্য কন্ডিশন
অল দ্য কন্ডিশনস অফ সেকশন। কোন সেকশন বলতে পারবি? মুখস্থ করবি সেকশনটা, মুখস্থ করবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মুখস্থ করতে না বলে ভুল লিখবি না। আমি বারবার বলবো সেকশন ভুল লিখবি না। লিখতে পারবি না, মনে নেই লিখবি না, ভুল লিখবি না। ভুল লিখলে জিরো, অঙ্কে পুরো জিরো দেবে। ঠিক আছে তো? কিন্তু যেহেতু এখানে এত ছোট কোশ্চেন, সেকশন না লিখলে নাম্বারটা অনেকটাই কেটে নেবে, অনেক কাটা। সেকশন 6, ব্যাকেটে লিখবি 1 ক্যাপিটাল, 6 1 ক্যাপিটাল। ঠিক আছে তো? হি শ্যাল বি কনসিডার্ড, হি শ্যাল বি কনসিডার্ড, হি শ্যাল বি কনসিডার্ড deemed deemed resident in India. Full stop. Deemed resident in India. ডিম রেসিডেন্ট হলো তো, আন্ডারলাইন করো ডিম রেসিডেন্ট। কিন্তু আমি কি বলেছিলাম, এটাকে নর বলা হয়। দেখ পিডিএফ এ দেখ লেখা ছিল নর, ওকে ইন্ডিভিজুয়ালকে নর বলা হবে, বলা যাবে না এনওআর বলা হবে। এটা লিখতে হবে। তাহলে অ্যাজ পার সেকশন, লিখ অ্যাজ পার সেকশন হি শ্যাল বি কনসিডার্ড, হি শ্যাল বি কনসিডার্ড, ঠিক আছে, হি শ্যাল বি কনসিডার্ড অ্যাজ NOR, as NOR, সুতরাং NOR নট অর্ডিনারি রেসিডেন্ট। এইটুকু লেখার জন্য পরীক্ষায় 3 নাম্বার দিয়েছিল। এইটুকু লেখার জন্য 3 নাম্বার ছিল। তার মানে বুঝতে পারলি তো? আর যে এখানে একটু ওলট পালট লিখে দেবে, পুরো জিরো দেবে, এখানে পুরো জিরো দেবে। ট্যাক্সে এইভাবেই নাম্বারটা আসে। এইটুকু, এই 3 লাইন লেখার জন্য 3 নাম্বার। বুঝলি? এইটুকু লিখতে পারে 3 নাম্বার। এখানে আবার কোনো পার্ট মার্কিং কোনো জায়গা নেই, কোনো পার্ট মার্কিং জায়গা নেই। ভুল হলে শূন্য, ভুল হলে পুরোপুরি শূন্য, কোনো জায়গাই নেই এখানে। বি নম্বর কোশ্চেনটা কি বলেছিল, তাই তো? বলেছিল হি হ্যাজ ভিজিটেড ইন্ডিয়া ফর 200 ডেজ, তাই তো? আচ্ছা, আমাদের প্রিভিয়াস ইয়ার কত বল, তুই বল প্রিভিয়াস ইয়ার কত? 23-24। তো আমরা কি বলেছিলাম, ইন্ডিয়ান সিটিজেন কে 23-24 কতদিন থাকতে হবে? 182 দিন। ও কতদিন আছে? 200 দিন আছে। তাহলে 182 দিনের বেশি না কম? তাহলে ওকে কি বলবো, রেসিডেন্ট। বুঝতে পারলি তো? তাহলে অ্যান্সার আলি, লেখ। কি লিখবি? লেখ অঙ্কুশ হ্যাজ ফুলফিল। এটা তো এটা 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 না, এটা তো তোরা জানিস, আমি এত লিখছি না। এটা তোরা নিজেরা লিখিয়ে দিবি। আগে যে প্রথম অঙ্কটা লিখালাম ওর মতোই লেখাটা হবে। বেসিক কন্ডিশন 23-24 কতদিন ছিল বল? 200 দিন ছিল, তাই তো? 23-24 200 দিন ছিল। আমি জাস্ট মোটামুটি লিখি 200 দিন ছিল। 200 দিনটা কি? মোর দেন বলতে পারি, মোর দেন কত? 182 ডেজ। তাহলে বেসিক কন্ডিশন দুটো আছে, একটা তো মিলে গেল। তাহলে তাকে কি বলবো, রেসিডেন্ট বলতে পারি? তাহলে বলতে পারি না হি ইজ আ রেসিডেন্ট। নিজের ভাষায় লিখতে পারবে না ইংলিশে, যেমন লেখা লিখবে হি ইজ আ রেসিডেন্ট, হি ইজ আ রেসিডেন্ট ইন ইন্ডিয়া। হয়ে গেল। ডাউট আছে? এবার হচ্ছে অ্যাডিশনাল কন্ডিশন। অ্যাডিশনাল কন্ডিশন কি ছিল? ও কোথাকার লোক ছিল, কবে এসেছিল ভারতে, একটু দেখে নে। কোশ্চেনটা আপনাকে দেখে নে। আমি একটু ছোট করে বলে দিচ্ছি, ও ভারত ছেড়েছিল কবে জানিস তো? এই 1-10-19 ভারত ছেড়েছিল। 1-10-19 মানে 19-20 ভারত ছেড়েছিল। ঠান্ডা মাথায় বুঝে দিই জায়গাটা। কারণ আমাদের তো অ্যাডিশনাল কন্ডিশন লিখতে হবে এবার। বুঝবি কিন্তু ব্যাপারটা ভালো করে। ইন্ডিয়ান সিটিজেন হলে 23-24 কতদিন থাকতে হবে? 182 দিনের বেশি থাকতে হবে রেসিডেন্ট। যদি তুমি রেসিডেন্ট হয়ে যাও, তখন তো তোমাকে অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। কি ছিল, 7 বছরে 730 দিন, আর 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর 365 করে থাকতে হবে। তাহলে ও 19-20 ভারত ছেড়েছে। 19-20 আগে বল, 19-20 আগে কত কত ইয়ার হচ্ছে বল? তুই এমনি বল, ইয়ার গুলো সাজা। এই এখানে সাজালাম না, কোন কোন ইয়ার হবে? 19-20 আগে এই দেখ, এই 5 বছর দেখ, এখানে তো করা ছিল। এখানে দেখ ক বছর হচ্ছে, 1 2 3 4 5 6। প্রতি বছরই তো ভারতেই ছিল। তাহলে 365 ছিল কি ছিল না? তাহলে বলতে পারি না ও রেসিডেন্ট এবং অনিয়ার রেসিডেন্ট। তাহলে এখানে লিখতে পারি না অ্যাডিশনাল কন্ডিশন both satisfy, হ্যাঁ কি না বল? both satisfy। তাহলে কি বলতে পারি? হি ইজ আ
রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া, বুঝতে পারলি লাইনটা মানে? আমি কিন্তু এটা লিখিনি, লেখাটা নিজে লিখবি, লেখাটা নিজে লিখবি, জাস্ট আমি অ্যান্সারটা বলে দিলাম। মানে প্রতিটা অঙ্ক লেখাতে না প্রচুর সময় নষ্ট হবে, বুঝতে পারলি তো? লেখাটা নিজে প্র্যাকটিস করতে পারবি, হ্যাঁ কি না? লেখা প্র্যাকটিস করবি, লিখতে অসুবিধা হলে আমি লিখে দেবো, বুঝতে পারলি ব্যাপারটা? অঙ্কটা বুঝতে পারলি? দেখ, দুটো অঙ্ক করালে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আজকে, বেশ কিছু অঙ্ক হোমওয়ার্ক দেবো, দুটো তিনটা অঙ্ক হোমওয়ার্ক দেবো, এর পরের দিন করে আনতে হবে। ওরকমই কথা লিখেছি, কিছু লিখিনি, দেখ আমি বলছি বেসিক কন্ডিশন 23-24 200 দিন লিখেছিস, ব্যাকের লেখ মোর দ্যান 182 ডেজ, নিজের ভাষায় লিখবি, যে লিখবি নিজের ভাষায় লিখবি যে মিস্টার রূপক, রূপক ছিল নাকি কি নাম ছিল বল ওটার নাম? অঙ্কুশ লিখবি, অঙ্কুশ কমা দিবি ইন্ডিয়ান সিটিজেন, হি স্টে ইন ইন্ডিয়া ইন দ্য প্রিভিয়াস ইয়ার 20 to 24, কতদিন 200 ডেজ, ব্যাকে লিখবি মোর দ্যান 182 ডেজ, সো হি ইজ আ রেসিডেন্ট ইন ইন্ডিয়া। ফার্স্ট লিখতে হবে হি স্যাটিসফাইড ফার্স্ট বেসিক কন্ডিশন, রেসিডেন্ট নিজের ভাষায় লিখে দিবি, তারপরে অ্যাডিশনাল কন্ডিশন বলে হেডিং দিবি, হি স্যাটিসফাইড বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন, ঠিক আছে? সো হি ইজ আ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া। লেখা থেকে কিছু যায় আসে না, লেখা নিয়ে কথা, ভুল লিখিস না, লয়ের ভাষা লিখিস, নাম্বার পেয়ে, ঠিক আছে? বুঝতে পারলি তো? ওটা বল। হয়ে যায় টাকা, ছোট্ট করে নিস একটু, মনে টুকে নিস, আর একটা অঙ্ক করো, শেষ করে ছোট্ট অঙ্ক, এই চ্যাপ্টারে তো ছোট অঙ্ক, তো তাতেই শেষ করতে হবে আমাদের চ্যাপ্টার গুলো না। মানে আমি আজকে কি করলাম, 2023 সালে অনার্স জেনারেল যত অঙ্ক এসেছে সব করে দিই, অঙ্ক করে দিই। মানে এরকম অঙ্কই পরীক্ষায় আসে, একদম স্ট্যান্ডার্ড অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় আসে।